আচ্ছা, এতক্ষণ যারা ক্লাস করছো ক্লাস ঠিকঠাক ভালো লাগছে তো? প্রত্যেকের ভালো লাগছে? একবার মাইক্রোফোন অন করে। দারুণ লাগছে স্যার, দারুণ। হ্যাঁ স্যার, ভালো হ্যাঁ লাগে স্যার, স্যার এক্সিলেন্ট ক্লাস স্যার, এক্সিলেন্ট। ওকে, তোমাদের ফিডব্যাক পেলে পড়াতে আরো ভালো লাগে। ম্যাথের দুর্বলতা কেটে গেল স্যার। এতক্ষণ ধরে আমি বলছি, একবার তোমাদের কথা শুনি। প্রত্যেকের ক্লাস কেমন লাগছে? প্রত্যেকে রিপ্লাই করবে। খুব ভালো লাগছে। ভালো স্যার। ওকে, খুব ভালো লাগছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার বুঝতে পারছি অঙ্কগুলো ভালো লাগছে খুব। থ্যাংক ইউ স্যার Thank খুব you. ভালো লেগেছে স্যার। ওকে, থ্যাংক ইউ সৌরদীপ, থ্যাংক ইউ। ওকে, অনেকে লাভ সাইন দিচ্ছ, বেশ, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ। তার মানে আমার এতক্ষণ কথা বলাটা সার্থক, প্রত্যেককে বোঝাতে পেরেছি। এতক্ষণ ধরে আমি যে কথা বললাম এটা আমার সার্থক হয়েছে, না নাহলে এটা বেকার যেত। একদম স্যার। ভালো, মানসী ভালো স্যার, ওকে। কল্যাণী খুব ভালো, হ্যাঁ একদম। মন দিয়ে পড়লে ভয় কেটে যাবে, একদম কেটে যাবে। ওকে, আমি সাথে আছি, তোমরা মন দিয়ে পড়ো, আমি সাথে আছি। বলরাম ভালো লাগছে। রেগুলারে পড়া করতে হবে, তুমি যদি রেগুলার পড়া করো না, আমি বলছি অঙ্ক কঠিন নয়। যে স্টুডেন্ট গেম ভালোবাসে, খেলতে ভালোবাসে, সে অঙ্ককে কেন ভয় পাবে বলতো? লজিকের জিনিস, এটা বুঝলে মজার জিনিস, কঠিন একদম নয়। মানে যত সাবজেক্ট আছে না, সব থেকে সোজা সাবজেক্ট অঙ্ক আমি মনে করি। ইতিহাস, ভূগোল এগুলো না বহুত জিনিস আছে, প্রচুর পড়তে হয়, মনে রাখতে হয় প্রচুর। এখানে কোনো মনে রাখার গল্প নেই, অল্প কিছু জিনিস মনে রাখতে হয়, বাকিটা না লজিক্যালি চলে। যে কোনো জিনিস লজিকে থাকলে না হেভি লাগে। একটা খেলা, কোনো একটা খেলা দেখো, তুমি যে খেলাটা পছন্দ করো সেটা তোমার ভালো কেন লাগে? তুমি লজিকটা ক্লিয়ার হয়ে গেছো, তুমি বারবার র্যাঙ্ক করছো, ওটাতে তুমি সবসময় ফার্স্ট করছো কেন? ওর লজিকটা তোমার কাছে ক্লিয়ার। তুমি অঙ্কে যদি লজিকটা একবার ক্লিয়ার হয়ে যায় না, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। ওকে, চলো এবার আমরা দেখি নেক্সট প্রবলেম। তাহলে এটার আনসার কত হচ্ছে? 11 আর এর ক্লাসটা তুমি চাইলে লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো যদি কারো কিছু বলার থাকে বা কোনো রকম ভাবে স্ক্রিন দেখতে অসুবিধা হয় বা আমার সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে একবার লেফট করবে, লেফট করে জয়েন করবে, তাহলে সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। যে স্ক্রিনটাতে দেখছো একটা শপিং মলের ছবি দেওয়া আছে, সেই স্ক্রিনটা তোমার কাছে হাইলাইট হয়ে থাকবে, মানে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবে। আর আমার ছবিটাকে, মানে আমার ভিডিওটা ছোট সাইজের দেখলে হবে। আমার ভিডিওটাকে পিন করলে তুমি হয়তো আমার ভিডিওটা বড় সাইজে দেখতে পাবে, কিন্তু সেটা করতে যাবে না কেউ। মেনলি যেখানে দেখতে পাচ্ছ বড় স্ক্রিনটা, যেখানে একটা শপিং মলের ছবি আছে, ওটা যেন হাইলাইট থাকে, ওটা যেন তুমি ভালোভাবে দেখতে পাও। আর আমার ছবিটা বা আমার ভিডিওটা ছোট সাইজে থাকলেই হবে। আশা করি আমি সবাইকে ক্লিয়ার করাতে পারলাম। একবার প্রত্যেকে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, এবং প্রত্যেকে কতটা ইচ্ছুক আজকের ক্লাসটা পুরোপুরি করার জন্য। কারণ প্রেজেন্ট হচ্ছে, অ্যাটেন্ডেন্স কে কখন জয়েন করেছো, কতক্ষণ থাকছো, পুরো অ্যাটেন্ডেন্সটা থাকবে। তো সেই হিসেবে আমি বেছে নেব তাদের মধ্য থেকে কাউকে, যদি আমার মনে হয় যে এই স্টুডেন্টটা ভীষণ সিরিয়াস, এর ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ কিন্তু সিরিয়াস, তো তাহলে আমি তাকে আমার দিক দিয়ে পুরোপুরি হেল্প করব এবং তাকে চেষ্টা করব অঙ্কে যতটা পারদর্শী করা যায় পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য, ততটা আমি তার সাথে থাকবো। সেই হিসেবে প্রেজেন্ট দেখবো, কে কতক্ষণ ক্লাসে আছে সেটা দেখবো, এগুলোর উপর বেস করে ডিসিশন, ফাইনাল ডিসিশন নেব। যদিও আমি বলে দিয়েছি নতুন ব্যাচ 10 তারিখ থেকে শুরু হচ্ছে। যে ব্যাচটা শুরু হচ্ছে, এই ব্যাচটাতে আমাদের কি কি ফেসিলিটি থাকছে সেটা জাস্ট 2 মিনিটের জন্য আমি কথা বলে নেব। দেখো, নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে এটা কম্বাইন্ড ম্যাথ ব্যাচ। কম্বাইন্ড ম্যাথ ব্যাচ মানে যে কোনো এক্সামে কাজে লাগবে এমন একটা ব্যাচ। শুধুমাত্র প্রাইমারিটা বাদ দিয়ে, প্রাইমারির হয়তো কিছু জিনিস কাজে লাগবে, কিন্তু প্রাইমারিতে যেহেতু পেডাগগি পার্ট থাকে, তো এই ব্যাচে পেডাগগি হবে না। ওটা বাদ দিয়ে আদার্স বাকি সব কিছু কাজে লাগবে। তাহলে এই ব্যাচটা মেইনলি কাদের জন্য? না, যে কোনো কম্পিটিশন এক্সামে দিতে গেলে তোমার ম্যাথ থাকবে, প্রায় সমস্ত পরীক্ষা আছে জানো, তাদের জন্য। স্পেশালি প্রাইমারিটাকে আমি বাদ দিতে পারি, যদি প্রাইমারিতে অনেক টপিক, যেমন পার্সেন্টেজ টপিকের বেসিক আইডিয়া প্রাইমারিতে লাগে, কিন্তু তাও বলছি আমি একদম যদি বলি যে তুমি এসএসসি জিডি দিতে যাবে, এমটিএস দিতে যাবে, সিজিএল, সিজিএল, ডব্লিউবিসিএস, ব্যাংক, যত এক্সাম আছে সব এক্সামে কাজে লাগবে এই ব্যাচটা। তবে তার পার্টিশন আছে, আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, সেটা পরে বলবো আমি, সেগুলো এখন আলোচনা করবো না। আপাতত যে জিনিসটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে 10 তারিখ থেকে এই যে নতুন ব্যাচটা শুরু হবে, এখানে
যে সমস্ত স্টুডেন্টরা জয়েন করতে চাইছো তাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে। 1 নম্বর, ভীষণ সিরিয়াস হতে হবে, মানে তোমার যেন ক্লাস কামাই না হয়, 90% প্রেজেন্ট যেন থাকে। দ্যাট মিনস সপ্তাহে তোমার 2টো করে ক্লাস থাকবে, মাসে 8টা ক্লাস থাকবে। যে সমস্ত স্টুডেন্ট কম করে 6টা থেকে 7টা ক্লাস করবে, ভাববো তারা সিরিয়াস, এবং তাদের আরো নেক্সট মাসে আমরা অ্যালাউ করে ক্লাসটাকে কন্টিনিউ 6 মাস পর্যন্ত করে সিলেবাসটাকে শেষ করব। এবার আমি যে কথাটা বলতে চাইছি, অনেকে বলছে যে স্যার ক্লাস কি ফ্রিতে হবে নাকি পেড ব্যাচ, যে ফিনান্সিয়ালের একটা ব্যাপার যেহেতু থাকছে। দেখো, প্রথমত একটা কথা আছে, তোমরা ভালো করে জানো, এবং এটা আমি আমার 11-12 বছর পড়ানোর অভিজ্ঞতায় দেখেছি, যে কোনো স্টুডেন্টকে যদি কোনো একটা পড়া ফ্রিতে করানো হয়, ধরো একটা ব্যাচ আমি শুরু করলাম, ফ্রিতে পড়াবো, তো সেক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টরা 2 দিন 4 দিন ক্লাস করার পরে ফাঁকি দেওয়া শুরু করে এবং কেয়ারলেস হয়ে পড়ে, সঠিকভাবে পড়াশোনা করে না। সেই কারণে যেটা রাখা হয়েছে এই ব্যাচে, যে তুমি যদি মনে করো 1 টাকা দিতে পারবে, তাও আমি তাই নেব। মান্থলি 1 টাকা দিতে পারবে, তোমার ক্ষমতা তাই, সত্যি তুমি ভীষণ গরিব, মাসে 1 টাকা করে পেমেন্ট করবে, তাও আমি নেব, কিন্তু ফ্রিতে নয়। তো এই ব্যাচের অরিজিনাল পেমেন্ট হচ্ছে 300 টাকা পার মান্থ, সপ্তাহে 2 দিন ক্লাস। কিন্তু 1 থেকে 300 টাকা পর্যন্ত যে যে পেমেন্ট করবে সেটাই নেওয়া হবে। যাদের ফিনান্সিয়াল প্রবলেম, এরকম স্টুডেন্টদেরকে আগে সুবিধা দেওয়া হবে। এবং আবারও বলছি, 1 টাকা থেকে 300 টাকা যে যে টাকা পেমেন্ট করবে, এবং এইটুকু যেন মাথায় থাকে, প্রতি মাসের 10 তারিখে যদি তুমি ভর্তি হও, পরের মাসের 10 তারিখেও যেন তুমি সেই টাকা পেমেন্ট করতে পারো। তখন যেন এটা না বলো যে স্যার আমি না এই টাকাটা পেমেন্ট করতে পারবো না, আরো কম দেব, সেটা যেন না হয়। ফাইনালি তুমি এই মাসেই ডিসিশন নেবে যে আমি কত টাকা পেমেন্ট করার মতো সক্ষম। তুমি যদি মনে করো 1 টাকা পেমেন্ট করবে, 6 মাসে আমাকে 6 টাকা পেমেন্ট করবে, আমি নেব, কোনো আপত্তি নেই। কারণ আমার মেন পারপাস যে যেন স্টুডেন্টরা সিরিয়াসলি ক্লাস করে, এবং আমি বুঝতে পারবো, কারণ প্রেজেন্ট হচ্ছে এই যে এখন যারা ক্লাসে জয়েন করেছে, কে কখন জয়েন করেছে, কে কখন লেফট করছে, পুরো অ্যাটেন্ডেন্স থাকবে। আমি কে সিরিয়াস নয় বুঝে যাব। তো অনেকে থাকে এরকম ভাবে, জাস্ট এখানে ইউটিউবে 2টো ভিডিও দেখি, ওখানে 2টো ভিডিও দেখি, এখানে 2টো ফ্রি ক্লাস দেখি, এই করে করে নিজের জীবনটাকে নষ্ট করছে। 2 বছর 3 বছর 4 বছর ধরে খাটছে এই পরীক্ষার জন্য, কিন্তু আদৌ কোন পরীক্ষায় করে। মিউট করবে, পবিত্র মাইক্রোফোন অন করবে না, অযথা মাইক্রোফোন কেউ অন করবে না। তো অযথা খেটে যাচ্ছে, দেখা যাচ্ছে 4-5 বছর ধরে পড়াশোনার সাথে আছে, অথচ হয় কোনো কিছুতে কোয়ালিফাই করার মতো নিজেই যোগ্য নয়, অথবা কোনো পরীক্ষায় বসেনি, অথবা ভাবছে যে পরীক্ষা দিতে যাব, দূর, এটা তো আমার প্রিপারেশনই হয়নি। এই জিনিসটা খুব চলছে। মানে আজকের দিনে হয়তো দেখবে কুড়েসেই বা পিএসসি ক্লাসশিপ ফর্ম ফিল আপ গাদা হচ্ছে, কিন্তু সেখানে সিরিয়াস স্টুডেন্ট খুব কম, খুব কম সিরিয়াস স্টুডেন্ট। আমি যদি বলি আমার প্রাইমারির ব্যাচের কথা যদি বলি, প্রাইমারিতে ম্যাথে 90 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে এই মুহূর্তে, 90 জন, আরো 2-3 জন লাইনে আছে, 2-3 দিনের মধ্যে ভর্তি হবে। তো 90 জন এই মুহূর্তে ম্যাথে ভর্তি হয়েছে, কিন্তু লাইভ ক্লাসে আমি পাই 30 থেকে 40টা স্টুডেন্ট, তার বেশি লাইভ ক্লাসে পাই না। এবার তার মধ্যে আমি ধরলাম আরো 10-15টা স্টুডেন্ট হয়তো সিরিয়াস, বাড়ির নানা রকম কাজের জন্য লাইভ ক্লাস করতে পারে না, পরে দেখে নেয়। কিন্তু বাকি 30-40 জন স্টুডেন্ট আছে যারা জাস্ট ভর্তি হওয়ার হয়ে গেছে, কিন্তু আদৌ ঠিক মতো সিরিয়াসলি পড়ছে না এবং পাস করতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, সিরিয়াস না হলে কখনো কোয়ালিফাই করা সম্ভব নয়। কোনো টিচার তোমাকে বেটে তোমাকে খাইয়ে দেবে না, তোমাকে খাটতে হবে। আমি তোমাকে রাস্তা দেখাবো, সেই রাস্তায় হাঁটতে হবে তোমাকে। অতএব আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে যাচ্ছি। আই থিঙ্ক সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি যে এই ব্যাচের পেমেন্ট হচ্ছে 1 থেকে 300 টাকা, যার যেটা ক্ষমতা, যেটা দিলে তুমি মন দিয়ে পড়াশোনা করতে পারবে 6 মাস, সেই টাকা পেমেন্ট করবে। কিন্তু পেমেন্ট তোমাকে করতে হবে 1 থেকে 300 টাকার মধ্যে যে কোনো টাকা। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ক্লাসের রুটিন নর্মালি এখন আমি ফাইনাল করে উঠতে পারিনি, তবে একটা বৃহস্পতিবার দিন এই টাইমটা আমার ফাঁকা আছে, আর একটা হয়তো রবিবার দিন 8টা থেকে হতে পারে। এই দুটো টাইম আমি বাঁচবো, একটা বৃহস্পতিবার আজকের দিনে রাত্রি 8টা 15, আর একটা হচ্ছে রবিবার দিন 8টা 15। এই দুটো টাইম আমার হবে আর কি, আর বাকি টাইম আপাতত ফাঁকা নেই। তো এই দুটোকে ধরে আমি ফাইনালি এগোবো। কোনো কারণে এদিক ওদিক অল্প একটু যদি হয় আগে থেকে জানিয়ে দেবো, তবে এইটাই কনফার্ম ধরে নাও, কারণ আমার পুরো শিডিউল বুক হয়ে গেছে। শুধুমাত্র বৃহস্পতিবার দিন আজকে রাতটা ফাঁকা আছে, আর রবিবার দিন রাতে 8টা 15 করে ফাঁকা আছে। ধরে রাখো এই ব্যাচের টাইম হচ্ছে বৃহস্পতিবার 8টা 15,
রবিবার 8টা 15। যারা যারা ভর্তি হবে আজকের মধ্যে হোয়াটসঅ্যাপ করে হয় ফোনপে গুগল পে কোনো নাম্বার চেয়ে নেবে, পেমেন্ট করে 10 তারিখের মধ্যে ভর্তি হবে। এই সুবিধাটা আমি 50 জন স্টুডেন্টকে দেবো, তার বেশি নয়। 50টা স্টুডেন্টকে আমি এই সুবিধাটা দেবো, সে আমার ঘরের ছেলে হোক বা বাইরের হোক। ঘরের মানে কি, এমন স্টুডেন্ট আছে যে হয়তো প্রাইমারি ব্যাচে পড়ে বা হয়তো পিএসসি ক্লার্কশিপে পড়ে, সে বলছে যে স্যার আমি তো ওই ব্যাচে পেমেন্ট করছি, এই ব্যাচে আমি এত পারবো না, এই টাকা দেবো, আমি তাকেও অ্যাকসেপ্ট করবো। সে যদি বলে 10 টাকা দিতে পারবো, তাকেও অ্যাকসেপ্ট করবো, কারণ আমার মেন পারপাস এই ব্যাচে 50টা স্টুডেন্টকে সিরিয়াসলি খাটাতে চাই। কিন্তু সেই 50টা স্টুডেন্ট প্রথম মাসে যদি দেখি তার মধ্যে অনেক স্টুডেন্ট ফাঁকি দিচ্ছে, হয় রেকর্ডিং দেখে না বা লাইভ করে না, কোনোটাই করছে না, তাদেরকে আমি পরের মাসে ক্যান্সেল করে আরো 10টা নতুন স্টুডেন্টকে সুযোগ দেব। এটা হচ্ছে আমার এই ব্যাচের মোটিভ। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। চলো এবার আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। একবার প্রত্যেকে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, অল ওকে। আমরা তাহলে ডিরেক্ট ক্লাসে চলে যাই। ডিসপ্লে দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? তাহলে লেফট করে একবার জয়েন করো। যদি স্ক্রিন দেখতে না পাও লেফট করে জয়েন। আমার স্ক্রিনকে মানে আমার ভিডিওটাকে পিন করে নেবে না। আমার ভিডিওকে যদি পিন করে নাও তাহলে কিন্তু আমার ভিডিওটাই শুধু দেখতে পাবে, বাইরে যে স্ক্রিনটা আছে সেটা দেখতে পাবে না। তাই আমার ভিডিওটাকে পিন করবে না, তবে কি পার্সেন্টেজ বলে হেডিং দেওয়া একটা শপিং মলের ছবি আছে, সেই ছবিটা দেখতে পাবে। প্রত্যেকে ঠিকঠাক দেখতে পাচ্ছ? একবার ফাইনালি কনফার্ম করে দাও, আমরা টপিকে চলে যাচ্ছি। 25 সেকেন্ড। বেশ, এবার চলো আজকের ক্লাস তাহলে হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা কোথায় কোথায় কাজে লাগবে। এই পার্সেন্টেজ আমরা পড়বো কেন, একদম বেসিক থেকে শুরু করবো, কারণ ইন্টারভিউতে আমাদের এই জায়গাগুলোতে ফেসে যায়। অনেক স্টুডেন্ট কোয়ালিফাই করে তারপর ইন্টারভিউতে গিয়ে ফেসে যায়। সেই কারণে আমরা একদম শুরু করব বেসিক থেকে, যে পার্সেন্টেজ টপিকটা আমরা আদৌ পড়বো কেন, এটা পড়ে কি লাভ। যদি তোমাকে ইন্টারভিউ বোর্ডে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে বলো তো তুমি পার্সেন্টেজ এর অঙ্ক করেছো, তুমি বলে হ্যাঁ স্যার পার্সেন্টেজের অঙ্ক করেছি, কেন, এটা পড়ে কি লাভ হবে? একজন কেউ আছো যে আমাকে উত্তর দিতে পারবে? মাইক্রোফোন অন করো, উত্তর দাও। একজন কি কেউ আছো যে পার্সেন্টেজ কেন পড়বো বলতে পারবে? তাহলে মাইক্রোফোন অন করো, রিপ্লাই করো। আরো রিপ্লাই পাচ্ছি না। স্যার পার্সেন্টেজ হিসাবের ক্ষেত্রে সুবিধা ওকে, হবে। তানিয়া কি বলছো বলো? তানিয়ারটা শুনি, তারপরে আমি শ্রাবণী শুনবো। বললাম হিসাব নিকাশের ক্ষেত্রে সুবিধা হবে। হিসাব নিকাশ তো এমনি হতো, পার্সেন্টেজের কি দরকার? এমনিতে 100 টাকার সাথে 50 টাকা যোগ করলাম, ডিসকাউন্ট দিচ্ছে কোন দ্রব্যের উপর, সেটা দিয়ে পে করতে হবে। 100 টাকায় 20 টাকা ছাড় দিয়ে দিলাম, 30 টাকা ছাড় দিয়ে দিলাম, ঝামেলা মিটে যেত। স্যার পার্সেন্টেজ বলো অনু, পার্সেন্টেজ এমটিএস তো আসবে না? পার্সেন্টেজ কি বললে আরেকবার? বলতেছি পার্সেন্টেজ তো এমটিএস এ আসবে। পার্সেন্টেজ সব পরীক্ষায় থাকবে। পার্সেন্টেজ এমন একটা টপিক, এমন কোনো এক্সাম নেই যেখানে কাজে লাগবে না। মানে বেসিক্যালি না 99% চ্যাপ্টার আছে অঙ্কে যেটা সব পরীক্ষায় লাগবে। ঠিক আছে? আচ্ছা, বলছি স্যার পার্সেন্টেজ সাথে আমরা মানে লাভ ক্ষতিটা অনেকটা ইজি হয়, আর মানে কত কোন দ্রব্যের মধ্যে লাভ ক্ষতি হয়তো তুমি বলবে যে হ্যাঁ সেখানে পার্সেন্টেজ লাগছে, কিন্তু আমার প্রশ্ন সেখানে আমি এই টপিকটা কেন পড়বো, এটা পড়ে আমার আদৌ কি লাভ হবে? আমাদের দৈনন্দিন জীবনের সাথে স্যার এটা যুক্ত সম্পূর্ণভাবে। কিভাবে যুক্ত হবে? আমরা দৈনন্দিন যা ব্যবহৃত জিনিস দোকানে বা যে কোনো জায়গাতে শপিং করতে হয়, সব জায়গাতেই পার্সেন্টেজটা একটা ক্যালকুলেটর দিয়ে করে। সেটা তো আমরা আজকে মানে তোমার শিক্ষা পর্ষদ থেকে এই পার্সেন্টেজ টপিকটা শিখিয়েছে বলে সেটা আজ দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, কিন্তু বক্তব্যটা সেখানে নয়। কেন দরকার পড়লো এই পার্সেন্টেজটা শেখার? বাজারে আজকে 10% 20% কথাটা এসছে কেন? কারণ মানুষ এই পার্সেন্টেজ ব্যাপারটা জানে বলে। কিন্তু এই পার্সেন্টেজটা আমাদের শিক্ষার মানে বইয়ের মধ্যে কেন ঢুকানো হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন। কোন এক্সামে স্যার কোন একজন কম্পেয়ার করার জন্য কোন এক্সামে একজন স্টুডেন্ট 600 এর মধ্যে 590 পেয়েছে, 600 এর মধ্যে ধরুন 550 পেয়েছে, আর কোন একজন স্টুডেন্ট 700 এর মধ্যে পেয়েছে 690। কিন্তু দুটার মধ্যে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে দেখবো যে 690 পেয়েছে তার পার্সেন্টেজটা তার তুলনায় একটু কম হবে। মানে এই দুটোর মধ্যে ভবেশ ঠিক জায়গায় গেছে। এবার মন দিয়ে শোনো, পর থেকে আমি বলছি, এবার পর থেকে মন দিয়ে শোনো। ভবেশ একদম ঠিক কথা বলেছে, আমি এটাকে আরেকটু গুছিয়ে ভালো করে বলছি শোনো। ধরে নাও এই বছর কে সব থেকে বেশি টাকা ইনকাম করেছে একটা বিজনেস করে, সেটা জানতে চাই। কথার কথা, ধরো আম্বানি আর আদানির মধ্যে তুলনা করছি, যে আম্বানি, টাটা
আদানি, এদের মধ্যে কাকে এবার বলবো সব থেকে বেশি ইনকাম করেছে? এই যে ব্যাপারটা, এদের মধ্যে যে তুলনা করব না, ওদের তো টাকা হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার আছে। এখান থেকে এত টাকা, এখান থেকে এত টাকা, এত টাকা বিজনেসে ব্যবহার করেছে, এত টাকা পেয়েছে। তেমনি হবিস যে উদাহরণটা দিল সেটা তোমার ক্ষেত্রে বুঝতে অনেক ইজি হবে, তাই আমি ওখান থেকেই শুরু করছি। কথার কথা, তুমি আর তোমার বন্ধু দুজন মিলে এক্সাম দিতে গেছো। দেখা গেছে তোমার স্কুলে, মানে তুমি ধরো কলেজের স্টুডেন্ট, আমি কলেজের স্টুডেন্ট হিসেবে ধরছি, তুমি একজন কলেজের স্টুডেন্ট, তুমি এক্সাম দিয়েছো 1000 নাম্বারের উপর, আর তোমার বন্ধু এক্সাম দিয়েছে দেখা গেল 800 নাম্বারের উপর। তোমার বন্ধু ও 800-র মধ্যে পেয়েছে 700, আর তুমি 1000-এর মধ্যে পেয়েছো 900। তাহলে তোমার বন্ধু পেয়েছে 800-র মধ্যে 700, তুমি পেয়েছো 1000-এর মধ্যে 900। বাড়িতে এসছো, বাড়িতে এসে বলছো, মা আমি 900 পেয়েছি। না কত কম পেয়েছিস তুই? না মোট নাম্বার থেকে 100 কম পেয়েছি। তখন তোমার বন্ধুও তোমার বাড়িতে এসে তাকে বলছে, তুই কত কম পেয়েছিস? না আমিও মোট নাম্বার থেকে 100 কম পেয়েছি। তখন তোমার মা ভাববে, আরে তাহলে তো তোর দুজনে একই পেয়েছিস, তোদের তো তাহলে কোনো পার্থক্য নেই, তোরা তো দুজনে, ও 100 নাম্বার কম পেয়েছি, তুইও 100 নাম্বার কম পেয়েছিস, তাহলে কি লাভ হলো? মানে দুজনেই তো একই, কেউ তো তাহলে মানে ফার্স্ট সেকেন্ড আমি বলতে পারছি না। এইখানে একটা সমস্যা তখন থেকে যায়। কিন্তু আদৌ ব্যাপারটা তা নয়। কি ব্যাপারটা হয়, এদের মধ্যে কেউ একজন বেশি পেয়েছে, কেউ একজন কম পেয়েছে, সেটা বুঝবো কি করে? কেন এমনটা হচ্ছে? না দুজনের যে বেস, যেটাকে ধরে আমরা কাজ করব, সেই বেসটা দুজনের আলাদা। তখন তুমি বললে, মা ও তো পরীক্ষা দিয়েছে 800 নাম্বারে, আমি দিয়েছি 1000 নাম্বারে, তো তুমি কাজ করো মা, আমি 1000-এ 900 পেয়েছি, আর 100-তে তাহলে কত পেয়েছি বের করো তো মা, 100-তে আমি কত পেয়েছি। তখন তোমার মা বলে, আচ্ছা দাঁড়া, ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটর করে দেখি তো। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে তুই 90% পেয়েছিস। আচ্ছা আচ্ছা, তার মানে তুই 100-র মধ্যে 90 পেয়েছিস, এই জন্য সেটাকে বলছে 100-র মধ্যে তুই 90 পেয়েছিস। ঠিক আছে, তোর বন্ধু তো তাহলে 100-তে কত পেয়েছে একবার দেখি। তখন বন্ধুটা যখন 100-তে বের করতে যায়, তখন দেখা গেল ওরটা ক্যালকুলেট করতে গিয়ে কাটাকাটি করার পরে দেখলো, বা হয়তো ক্যালকুলেটরে বসিয়ে দেখলো, আরে এর তো দাঁড়াচ্ছে 68 64 6 60 8 7 56 4 40 87.5। বলছি ওর তো দাঁড়াচ্ছে 87.5। মিউট করবে, অযথা মাইক্রোফোন অন করবে না। আগে আমার কথা শোনো, আমি তোমাদের বলার সুযোগ দেব, আগে ভালো করে বোঝো, তারপরে আমি তোমাদের বলার সুযোগ দেব। তোমার বন্ধু, ওর বন্ধুকে দেখলো 87.5% পেয়েছে, আর তুমি পেয়েছো 90%। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা মানে হচ্ছে 100-তে যখন দুজনের যখন বেসটা একই হয়ে গেল, 100 হয়ে গেল, তখন দেখা গেল যে একজন 100-তে পাচ্ছে 87.5, আর একজন 100-তে পেয়েছে 90। তখনই মা বুঝতে পারলো, তার মানে তো তুই বেশি পেয়েছিস। এই যে ব্যাপারটা, দুটো মানুষের মধ্যে তুলনা করতে গেলে ওদের বেসটা যদি সেম রাখা না হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে তুলনা করা যায় না। দুজনকে তুলনা তখনই করব যদি ওদের বেস সেম থাকে। যেমন দুটো স্টুডেন্ট, একজন ক্লাস 7 আর একজন ক্লাস 8-এ পড়ে। ক্লাস 7-এ যে ফার্স্ট বয়, ক্লাস 8-এর যে ফার্স্ট বয়, আমি তাদের মধ্যে তুলনা করতে পারি না যে এদের মধ্যে কে ভালো, বলতে পারি না। কারণ দুজনের বেস একই নয়, দুজনে একই জিনিস নিয়ে পড়াশোনা করেনি। তুলনা তখনই হবে যখন দুজন একই কাজ করলো, একই জিনিসের উপর আমি কাজ করব, তখনই তুলনার ব্যাপারটা আসে। অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আনার জন্য দুজনে হয়তো অন্য রকমের কাজ করছে। যেমন আমি বলি আম্বানি আর আদানি। আম্বানি দেখা গেল বিজনেসে 1000 কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, সেখানে দেখা গেল যে আদানি হয়তো একটু কম ইনভেস্ট করেছে। ইনভেস্ট করে আলটিমেট কে কত সঞ্চয় করছে, বা কে কত বিজনেস করছে, কতটা গ্রো হয়েছে, সেগুলোকে যদি দেখতে হয়, তাহলে দুজনের বেসটাকে আগে সেম করে তারপর কাজ করতে হবে। এই জন্যই পার্সেন্টেজ আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। পার্সেন্টেজ দৈনন্দিন জীবনে বারবার 500 টাকাতে 20 টাকা ছাড়, 500 টাকাতে 50 টাকা ছাড়, এরকম বলার থেকে 1000 টাকাতে তাহলে কত হবে একটা কোশ্চেন চলে আসে, 2000 টাকাতে কত হবে একটা কোশ্চেন চলে আসে, তাহলে 350 হলে কত হবে। এই যে বারবার কোশ্চেন করে, তার থেকে আমরা যদি বেসটা 100 ধরে নিই, যে এখানে যত জিনিস আছে
এই জিনিসটার দাম 50 টাকা হতে পারে, এটা 70 টাকা হতে পারে, এটা 80 টাকা পড়ে, কিন্তু আমার কাছে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি 10% ডিসকাউন্ট দেবো তোমাকে। এই কথাটার মানে কি বোঝেন? বেশ আলাদা আলাদা যা হবে হোক, ওটা যদি 50 টাকার জিনিস হয় তাতে 10% ডিসকাউন্ট, এটা যদি 500 টাকার জিনিস হয় তাতেও 10% ডিসকাউন্ট, এখানে যদি 200 টাকার জিনিস হয় তাতেও 10% ডিসকাউন্ট। কিন্তু যদি আমি এটা না করতাম, এই 10% ব্যাপারটা নাই নিয়ে আসতাম, তখন আমাকে প্রত্যেকটা জিনিসে গিয়ে বলতে হতো, আরে এটা 20-50 টাকা দাম, এখানে না আপনাকে 5 টাকা ছাড় দেবো, ও এটা 200 টাকা দাম, এটা না আপনাকে 20 টাকা ছাড় দেবো, এরকম প্রত্যেকটাই গিয়ে আমাকে মাথা খারাপ করতে হতো। তাহলে সব জায়গাতে একটা পাজেল সৃষ্টি হতো, বিজনেসে অনেক টাইম ইনভেস্ট হতো, নানা জিনিসের দাম বলতে কি আমাকে 10 বার বলতে হতো, এক কথায় একটা কাগজে দিয়ে দিলাম 10% ডিসকাউন্ট সমস্ত জিনিসের উপর, ঝামেলা সেলস। আমি বোঝাতে পারলাম? কেন পার্সেন্টেজ পড়বো? কনফার্ম করো, প্রত্যেকে কনফার্ম করো যে পার্সেন্টেজ কেন পড়বো। এই কোশ্চেনটার আনসার প্রত্যেকে বুঝলে গেল। হ্যাঁ স্যার। কারোর কিছু কোশ্চেন থাকলে এই মুহূর্তে বলতে পারে, কারোর যদি কিছু বলার থাকে এই মুহূর্তে বলতে পারে, যদি না বলা থাকে তাহলে আমি নেক্সট এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাব, প্রত্যেকে একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, এগিয়ে যায়। ওকে, চল নেক্সট। তাহলে পার্সেন্টেজ কেন পড়বো শিখে নিলাম। এবার আসছি আমাদের লাইফে, রিয়েল লাইফে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। রিয়েল লাইফে আমরা দেখতে যাচ্ছি, কোনো শপিং মলে যাচ্ছি, সেখানে জিনিস কিনতে গেলে 70% ডিসকাউন্ট এই জামাতে। কখনো আমরা দেখতে পাচ্ছি একটা সেল সেল সেল, এত পার্সেন্ট, এরকম ভাবে চৈত্র সেল, অমুক সেল, কোনো কেকের উপর লেখা আছে 10% অফ, কোথাও দেখা যাচ্ছে 20% অফ, এরকম আমরা নানা জায়গাতে দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমাদের জানা উচিত যে আমরা যদি তাড়াতাড়ি মাইন্ড ক্যালকুলেশন করতে পারি, মনে মনে বলতে পারি, দেখেই বলে দিতে পারি আরে এটা 10% ডিসকাউন্ট মানে এত টাকা ছাড়, তাহলে অনেক ইজি হয়ে যায়। কারণ সবসময় ক্যালকুলেটর বের করা, ফোন বের করে হিসাব করা জিনিসটা খুব বাজে দেখায়। বা তোমাকে একজন ট্যালেন্টেড হিসেবে মানুষ ভাববে, তুমি ম্যাথে কি শিখেছো না দেখেছো এসব জানে না। তুমি যদি আজকে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এইগুলো তাড়াতাড়ি বলতে পারো, কুইক ক্যালকুলেশন দিতে পারো, তখন সারা জনগণ তোমাকে ভাববে আরে এ বিশাল ট্যালেন্টেড, এ ম্যাথে বিশাল কিছু, ঠিক আছে? তখনই তোমাকে ভাববে, কারণ মাইন্ড ক্যালকুলেশন করতে পারলে সবাই ভাবে তুমি রাজা। কেউ যদি ইংলিশে ভালো কথা বলতে পারে, হয়তো ইংলিশের গ্রামার ট্রামার কোনো কনসেপ্ট নেই, আদৌ কিছু বোঝে না, ইংলিশে লিখতে দিলে ভুলভাল লেখে, কিন্তু যদি কথা বলতে পারে মানুষ ভাবে আহা কি সুন্দর ইংলিশে কথা বলছে, আমার ছেলে কি না কি পেরেছে। যেমন আমেরিকাতে পাগলও ইংলিশে কথা বলে, তার মানে কি ও বিশাল ট্যালেন্টেড? না না না, ব্যাপারটা তা না। আমরা এগুলো একটা ভুল ধারণার মধ্যে আছি। তো যেহেতু মানুষ ভুল ধারণার মধ্যে আছে, তো আমরা তো পর থেকে চাই যে লোক আমাকে ভালো বলুক, সেই হিসাবে আমরা ইংলিশে কথা বলা শেখার চেষ্টা করি, তেমনি শর্টকাট ক্যালকুলেশন করার চেষ্টা করি। যতই তুমি ভালো পারো, যদি শর্টকাট না জানো, মাইন্ড ক্যালকুলেশন না বলো, তাহলে কিন্তু লোকে তোমাকে ভালো বলবে না। এই জন্য এই টেবিলটা আমরা ভালো করে জানবো। এই টেবিলটা যদি আমরা জেনে নিতে পারি, টেবিলের প্রতিটা জায়গাতে ছোট ছোট কিছু জিনিস বলবো, সেগুলো যদি জেনে নিতে পারি, তাহলে দেখা যাবে পরীক্ষায় যেমন আমার হেল্প করবে, একটা অঙ্ক তাড়াতাড়ি বলে দিতে পারবো এই পার্সেন্টেজ মানে কত, তেমনি আমাদের রিয়েল লাইফেও অনেক কাজে লাগে। তো চলো দেখে নিই টেবিলে বলতে চাইছেটা কি। টেবিলে বলতে চাইছেটা কি সেটা একটু দেখে নিই। দেখো সবার প্রথমে একটা 100%, এখানে তিনটে জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে পার্সেন্ট, যেখানে পি, পার্সেন্ট থেকে পি নিলাম। একটা হচ্ছে ডেসিমেল, দশমিক, সেখান থেকে ডি নিলাম। আর একটা হচ্ছে ফ্র্যাকশন, ওখান থেকে এফ নিলাম। মানে আমি একটা নতুন নাম দিলাম, পিডিএফ পড়বো। পিডিএফ, ওই পিডিএফ একই নয়, ওই পিডিএফ এর আলাদা আর এই পিডিএফ আলাদা। এই অঙ্কের পিডিএফ যেটা মানে আমি কি বোঝালাম, পার্সেন্টেজ, ডেসিমেল, ফ্র্যাকশন। আমরা এই তিনটের মধ্যে একটা সুন্দর রিলেশন জানি। এই রিলেশন আমাকে কোথায় কাজে লাগাবে? কোনো কারণে পরীক্ষাতে একটা অঙ্ক পড়লো যে 42% অফ। এক মিনিট, পরীক্ষাতে আমার হঠাৎ করে একটা কোশ্চেন পড়লো 33/1/3% অফ 42 কত হবে? আমি না যদি ওই পিডিএফটা জানি, মানে পার্সেন্টেজ, ডেসিমেল আর ফ্র্যাকশন, এদের মধ্যে রিলেশনটা একটু ভালো করে বুঝে নেই, তাহলে জানো দেখে আনসার বলে দেবো এর আনসার হবে 14। কোনো কিছু করতে হবে না, দেখেই, শুধু কোশ্চেনটা দেখেই আমি নিচে আনসার বলে দেবো এর আনসার হবে 14। কিছু করতে হবে না। কোনটা জানলে?
ওই যে পিডিএফ, পি ফর পার্সেন্টেজ, ডি ফর ডেসিমেল, এফ ফর ফ্র্যাকশন, ওদের মধ্যে যদি রিলেশনটা শিখে নিতে পারি, তাহলে এই যে কোশ্চেনটা 33.1/3% অফ 42, 42-এর এত পার্সেন্ট মানে কত দেখেই আনসার টুক করে মেরে দিতে পারবো, এর আনসার 40 হবে। আমি কি বোঝাতে পারলাম যে এরকম জিনিস এই পিডিএফ কেন পড়বো, কোথায় কাজে লাগবে, এইটুকু কি বোঝাতে পারলাম? পর থেকে একটু কনফার্ম। পিডিএফ ফর পি ফর পার্সেন্টেজ, ডি ফর ডেসিমেল, এফ ফর ফ্র্যাকশন। আমরা এখানে পিডিএফ বলতে এটা বুঝবো এবং এইভাবে আমরা মনে রাখবো। আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার করাতে পেরেছি, একটু কনফার্ম করবেন প্রত্যেকে ঠিকঠাক বুঝতে পারছো তো? স্যার আরেকবার বলেন। আমরা এখানে পিডিএফ সম্বন্ধে জানবো। পিডিএফ মানে কি? আমার ভাষায় পি ফর পার্সেন্টেজ, ডি ফর ডেসিমেল, এফ ফর ফ্র্যাকশন। আমরা এই একটা টেবিল পড়বো, এই টেবিলের মধ্যে রিলেশনটা জানবো, একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক সেটা জানার চেষ্টা করব। এটা জানলে আমার লাভ কি হবে? আমার সুবিধা হচ্ছে এইরকম টাইপের অঙ্ক দেখে আনসার দিতে পারবো। রাস্তায় যদি কেউ আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেলে যে আরে 42-এর 33.1/3% কত হবে রে, তাহলে আমি রাস্তায় ওকে দেখেই বলে দিতে পারবো আচ্ছা এইটা ও 14 আনসার হবে, বলে দিতে পারবো। তাহলে কিভাবে বলবো সেটা আমরা এই পিডিএফটা শিখলে পারবো। আমি কি বোঝাতে পেরেছি, কি পড়তে চলেছি এবং কোথায় কাজে লাগবে? সবাই তাড়াতাড়ি কনফার্ম করে দাও, দেন আমি এই টেবিলটা করব। ওকে, সবার প্রথমে আমরা পি এর সাথে এফ এর সম্পর্ক পড়ব, মানে পার্সেন্টেজ আর ফ্র্যাকশন। এই সম্পর্কটা খুব সুন্দর, মধুর সম্পর্ক। অনেক সম্পর্ক তোমাদের আছে, বন্ধুর সাথে সম্পর্ক থাকে যেগুলো মধুর সম্পর্ক হয়। এখানে পি এর সাথে এফ এর ভীষণ ভালো সম্পর্ক আছে, মধুর সম্পর্ক আছে। সেই মধুর সম্পর্ক আমরা জানি কেমন ওদের মধ্যে সম্পর্ক। চলো দেখে নেই। বলছি কি জানো, যে কোনো একটা জিনিস যদি সম্পূর্ণ হয় তাকে আমরা অংশের দিক দিয়ে এক অংশ বলে থাকি, যে একটা জিনিস সম্পূর্ণ। যেমন আমার বাবার যত প্রপার্টি আছে সেটা সম্পূর্ণটাকে আমি যদি এক অংশ ধরি, একে যদি আমি সমান দুভাগে ভাগ করে দেই, তাহলে একটা একটা ভাগ কত করে হয়? হাফ হাফ, তো বলা হয় অর্ধেক, 1/2 করে বলা হয়। হাফ হাফ, দুভাগে ভাগ করে দিয়েছি। মোট সম্পত্তিকে দুভাগ ধরেছি, তাকে এক ভাগ আর এক ভাগ এবং দুটো পার্টে ভাগ করেছি। একটা একটা পোর্শনকে 1/2 করে বলা হয়। 10 সম্পূর্ণ অংশকে পার্সেন্টেজের দিক দিয়ে 100% বলা হয়। পার্সেন্টেজের দিক দিয়ে কেন কি বলা হয়? 100%। তাহলে একে যদি আমি সমান দুভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগ কত করে হবে? 50%। এই পর্যন্ত পর থেকে বুঝে গেছো? তাহলে আমি কি এমন লিখতে পারি? আমি কি এরকম ভাবে লিখতে পারি? স্ক্রিনে লিখছি, তারপর আমাকে জানাবে যে হ্যাঁ স্যার এরকম ভাবে আপনি লিখতে পারেন, অনুমতি আছে এরকম ভাবে লেখার। কিভাবে না, 100% যেটা পার্সেন্টেজের দিক দিয়ে যেটা 100%, ভগ্নাংশের দিক দিয়ে সেটাই এক অংশ। পার্সেন্টেজের দিক দিয়ে যেটা 50%, ভগ্নাংশের দিক দিয়ে সেটাই অর্ধেক। তাহলে আমি যদি 100-কে 4 দিয়ে ভাগ করি, 100-কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে যেটা 25% সেটা ভগ্নাংশের দিক দিয়ে কার সমান হবে? 1/4। 20% সমান কি আমি 1/5 লিখতে পারি? মজার বিষয়, এই দুটোর গুণফল দেখো, 25 আর 4-এর গুণফল 100, 50 আর 2-এর গুণফল 100। 20% মানে 1/5। এই যে নিচে 5টা আছে, সেই 5-এর সাথে 20 গুণ করলে সেটাও 100 হচ্ছে। তাহলে কেউ কি আমাকে বলতে পারবে, যদি শিখে থাকো 5% মানে ভগ্নাংশের দিক দিয়ে কত লিখবো? কে বলতে পারবে? 1/20 অংশ। 5% মানে ভগ্নাংশের দিক দিয়ে, মেসেজ বক্সে প্রত্যেকে রিপ্লাই করো মেসেজ বক্সে। 5% মানে ভগ্নাংশের দিক দিয়ে সেটা কত হবে? যদি পার্সেন্টেজে 5% হয়, ভগ্নাংশে সেটা কত হবে? কে বলতে পারে? মেসেজ বক্সে রিপ্লাই করো, মেসেজ বক্সে চেষ্টা করবে। 3টে ডটে ক্লিক করবে, ইন কল মেসেজ বলে একটা অপশন পাবে, ওখানে গিয়ে মেসেজ বক্সে লেখো 5% মানে কত হবে। প্রত্যেকের আনসার চাই। প্রত্যেকে অ্যাক্টিভ আছো কিনা সেটা দেখা আমার ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রত্যেকে অ্যাক্টিভ সত্যিকারের ক্লাসটা করছো তো? আম্বানি আজকে নেটের দাম বাড়িয়ে দিচ্ছে, সেই নেটটাকে কাজে লাগাচ্ছ তো? বেকার বেকার যেতে দিচ্ছ না তো? সেটা আমি জানতে চাই। তো 1/20 আনসার আসছে যে 5% মানে 1/20, 5% মানে 1/20।
ওকে ওকে, সবাই আনসার করছে, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, 5% মানে 1/20। ছোটবেলাতে আমরা করেছি কি জানো, ছোটবেলাতে আমাদেরকে টিচাররা শেখাতো এরকম ভাবে, বলতো 5% আছে তো তুই করবি কি জানিস, ওই পার্সেন্টেজের সাইনটা দেখলে সঙ্গে সঙ্গে নিচে 100 দিয়ে ভাগ করবি, দিয়ে 5 দিয়ে কাটাকাটি করবি, দিয়ে বলবি 1/20। এটা ছোটবেলাতে আমাদেরকে টিচার শেখাতো, কিন্তু এখন আর এই বাচ্চা বেলার জিনিস মনে রাখবো না। এখন কি স্ট্র্যাটেজি শিখলাম, এখন স্ট্র্যাটেজি শিখলাম যে 5% যখন বলবে 1/, কত হবে না 5-এর সাথে কত গুণ করলে 100 হয় সেটা দেখবো, 5-এর সাথে কত গুণ করলে 100 হয় সেটা দেখবো, তাহলে আমি বলে দেবো 1/20। তেমনি কেউ যদি বলে 10% মানে কত হবে, আমি বলবো 10-এর সাথে কত গুণ করলে 100 হয়, 10 গুণ করলে, তাহলে বলবো 1/10। তাহলে 10% মানে 1/10। তাহলে আমাকে যখনই কেউ মাইন্ড ক্যালকুলেশন করতে বলবে, কেউ যদি বলে 25% মানে কত, আমার মাইন্ড সঙ্গে সঙ্গে বলবে 25-এর সাথে কত গুণ করলে 100 হয়, না 25-এর সাথে 4 গুণ করলে, সঙ্গে সঙ্গে বলবো 25% মানে 1/4। তাহলে আর খাতা পেন লাগবে না যে 25/100 লেখো, কাটাকাটি করো, দিয়ে বলো 1/4, লাগবে। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেকে এইটুকু? কনফার্ম প্রত্যেকে এইটুকু বোঝাতে পেরেছে? কনফার্ম করো, কারো কিছু বলার থাকলে এবার বলতে। কনফার্ম স্যার। প্রত্যেকে বুঝে গেলে হাতের সাইন দেখো, স্ক্রিনের উপরে একটা হাতের সাইন, নানা রকম রিয়াকশন পাবে, ওগুলো দিয়ে কনফার্ম করবে। হ্যাঁ, এমনি কিছু প্রশ্ন থাকলে বলো। সুশান্ত বলো, কি বলছো? স্যার বলছিলাম যে 1/, মানে 117% কিভাবে দেখবো? 1/, কত? 117%, 17% মানে 17%। এবার যদি 117 দেয়, যেমন ও বলছে যে এমন দিয়েছে, ও একটা কঠিন কোশ্চেন করে দিচ্ছে, চলো আমরা কঠিন কোশ্চেনের আনসার সহজভাবে কি করে দিতে পারি দেখে নি। ও বলছে যে স্যার যদি কখনো আমাকে বলে 1/117 দিয়েছে, এইটা মানে কত পার্সেন্ট, ধরো জানতে চেয়েছে, তাহলে স্যার কি করতে পারে? এমন কিছু করা যায়? দেখো কি করবে জানো, তুমি জানো এই 1 মানে 100%, এটা তো জানো, এখনই বলে দিয়েছি 1 মানে 100%, তাহলে উপরে না 1-এর জায়গায় 100% লিখে দাও, এটা হয়ে যাবে তোমার আনসার পার্সেন্টেজে যখন নিয়ে যাবে। যেমন কেউ বললো যে স্যার যদি আমাকে বলে 33.1/3%, এইটা মানে স্যার কত, এটা ধরো কেউ বললো, তুমি আগে পূর্ণটাকে ভাঙার চেষ্টা করো। পূর্ণ ভাঙতে গেলে কি করতে হয়, কোনাকুনি গুণ করে উপরটার সাথে যোগ করতে হয়, তার মানে 100/3% হচ্ছে, তাই না? এবার আমাকে বলো তো 100% মানে কি বসাতে পারো 100% এর জায়গা? 1/3 হয়। 100% মানে 1, তাহলে 100%/3 হচ্ছে তোমার এই পার্সেন্টেজের ক্যালকুলেশন। তুমি জানো 100% মানে 1, তাহলে 100% এর জায়গায় 1 ভাবলেই হয়ে গেল 1/3। এবার আমরা কয়েকটা এমন পার্সেন্টেজ যদি মাথায় রেখে দিতে পারি না, তাহলে কি জানো তো পরীক্ষাটার ক্ষেত্রে ইজি হয়ে যায়, বা আমার রিয়েল লাইফে অনেক ইজি হয়ে যায়। তারই আমি একটা টেবিল বানিয়ে দিয়েছি, যে সমস্ত একটু কঠিন কঠিন যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলোকে যদি আমরা পড়ে পড়ে একটু প্র্যাকটিস করে নিতে পারি বা মনে রেখে দিতে পারি, তাহলে একটা ফায়দা কি হবে জানো, পরীক্ষাতে আরো ইজি হয়ে যাবে। তখন আর আমাকে বারবার ওই 100% এর জায়গায় 1 বসাবো অত ভাবতে হবে। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম, আমি কি বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করো। প্রত্যেকে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো যে হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রত্যেকে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করলে হবে। মাইক্রোফোন অযথা অন করতে হবে না, অনেকজন ক্লাসে আছে, কানে লাগবে, প্রত্যেকে কথা বললে মাইক্রোফোন অন করার দরকার নেই অযথা, তোমরা হাতের সাইন ব্যবহার করে বললেই হবে। হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করতে হবে। হ্যাঁ বলো স্যার, আরেকবার বলুন, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল, আমি শুনতে পাইনি। এই টেবিলটা আমরা পড়বো, এটা আমাদের কোথায় কাজে লাগবে? অঙ্কে নানা রকম ভাবে এইগুলো একটু কঠিন টাইপের যেগুলো দেখতে, সেগুলো পরীক্ষাতে ডিরেক্ট আসে, সেক্ষেত্রে আমাদের হেল্প হবে। যেমন কথার কথা, আমি তোমাদের প্রথমেই একটা কোশ্চেন দিয়েছিলাম যে 33.1/3% অফ 42, এই কোশ্চেনটা দিয়েছি, মানে 42-এর যদি 33.1/3% বের করা হয় সেটা কত হবে। দেখো তুমি জানলে যে এটা কার সমান, এটা অংশের দিক দিয়ে 1/3 সমান, তাহলে তুমি কি করছো,
না 1/3 ইন্টু 42 করবে? মানে 42-কে 3 দিয়ে ভাগ করবে, দিয়ে 14 বলতে পারবে। বোঝা গেল? কথাটা বোঝা গেল? যদি এইটা তোমাকে পরীক্ষায় এমন পড়ে 33.1/3% অফ 99, আনসার কি হবে মেসেজ বক্সে দাও তো। 33.1/3% অফ 99, আনসার মেসেজ বক্সে লিখে দাও তাড়াতাড়ি। 33.1/3% অফ 99, আনসার কত হবে মেসেজ বক্সে লিখে দাও। মাইন্ড ক্যালকুলেশন ভীষণ ইম্পর্টেন্ট। যত শিখবে তাড়াতাড়ি, যত করার চেষ্টা করবে ক্যালকুলেটর ফোন ব্যবহার না করে, যত তুমি করবে দেখবে ফাস্ট হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। দেখো আমি জেনে গেছি 33.1/3% মানে ভগ্নাংশের দিক দিয়ে 1/3 হয়, মানে সোজা কথা 33.1/3% যে নাম্বারটা দেওয়া হবে তাকে শুধু সিম্পলি 3 দিয়ে ভাগ করে দাও। 99 দিয়েছে, 99-কে 3 দিয়ে ভাগ করে দাও, আনসার হয়ে যাবে 33। তাই এই কোশ্চেনের রাইট আনসার হবে 33। পর থেকে বুঝে গেছো? একটু কনফার্ম করো। পর থেকে বুঝে গেছো? কনফার্ম করো। হ্যাঁ, ওকে বলো। বলছি যে ওই নেট ভিডিওর কোয়ালিটিটা একটু কমলে ভালো হতো, আর নেট নেই তো, একদম শেষের পর্যায়ে এসেছিল। শুনতে পেলাম না, আর কি বলতে চাইছো? বললাম ভিডিও কোয়ালিটিটা কমাতে বলছি। ভিডিও কোয়ালিটিটা একটু কমাতে বলছো? ওকে ওকে মানে ওই নেট এমবিটা বেশি আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কমিয়ে দিচ্ছি। ভিডিও কোয়ালিটি কমিয়ে দিচ্ছি, এবার আই থিঙ্ক কমবে। ওকে 360 করে দিয়েছি, 1080 ছিল 360 করে দিয়েছি। স্যার 33 কি করে হলো আমি বুঝতে পারলাম না ওটা। কি বলতে চাইছো বলো? হ্যাঁ ক্লাসটা রেকর্ড থাকবে। বাচ্চা কি বলছো বলো? স্যার 33 কি করে হলো ওটা আমি বুঝতে পারলাম না। ওই হ্যাঁ আমি বলে দিচ্ছি। দেখো 33.1/3% মানে আমি এক্ষুনি কি শেখালাম সেটা আগে বল। এটা মানে ভগ্নাংশের দিক দিয়ে কত হয়? 1/3। 1/3 অফ মানে গুণিতক 99, তাহলে 99-কে 3 দিয়ে ভাগ করো। এবার বুঝলে? এবার বুঝেছো? হ্যাঁ স্যার বুঝে গেছি। ওকে এবার শোনো, আমরা অরিজিনালি করছিটা কি, মানে আমরা যে ভগ্নাংশগুলো পড়ছি প্রত্যেকটা অরিজিনালি করছিটা কি সেটা একটু দেখে নাও। 100% মানে 1 অংশ। তুমি এটাকে 6 দিয়ে ভাগ করো তো, 6 দিয়ে, দুদিকে 6 দিয়ে ভাগ করো, তাহলে কি পাও আমাকে বলো। 2 দিকে 6 দিয়ে ভাগ করো, দিয়ে কি পাচ্ছ বলো তো। এদিকে কাটাকাটি করে একটু ছোট করে দাও, 2 3 6। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? একবার লেফট করে জয়েন করো তাহলে। বাকিরা দেখতে পাচ্ছ তো? স্যার 16.2/3% মানে 1/6, ঠিক কিনা দেখো তো। 16.2/3% মানে 1/6, ঠিক কিনা বল। 100% মানে 1, দুদিকে 6 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিকে 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 100/6 হলো। ওদিকে কাটাকাটি যা যায় কাটলাম, তারপর পূর্ণে প্রকাশ করলাম। দেখো 16.2/3% যেটা, সেটা 1/6 হয়। এটা যদি আমি মাইন্ডে বারবার প্র্যাকটিস করতে করতে রেখে দিতে পারি তাহলে কি ফায়দা হবে জানো? হঠাৎ করে পরীক্ষায় কোশ্চেন পড়েছে 16.2/3% ও বলে দিল 96, আনসার কত হবে বলো দেখি, কে বলতে পারে? 16.2/3% 16.2/3% of 96 কত হবে? প্রত্যেকে চেষ্টা করবে, প্রত্যেকে। প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। 16.2/3% of 96 সমান কত হবে? তাহলে এই তুমি যদি এরকম কয়েকটা পার্সেন্টেজকে, যেটা আমি টেবিল বানিয়ে দিয়েছি, পিডিএফটা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, তাহলে তোমার অনেক সুবিধা হবে। তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে, পরীক্ষাতে এরকম কঠিন টাইপের কোনো কিছু ইজিলি পারবে। 10%, 20%, 30% এগুলো তো সবাই পায়, কিন্তু এইগুলো সবাই পারে না। তাহলে এইগুলো যদি আমি একটু জেনে নিই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। কারণ 16.2/3% যেহেতু 1/6 হয়, তাহলে 1/6 × 96 কাটাকাটি করলাম, 16 হয়ে গেল আনসার। আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি এই টেবিলটার কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো।
পদ থেকে বুঝেছো একটু কমেন্ট। এবার আমাদের যেটা পালা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা শিখবো এই টেবিলটাকে সহজে কি করে মনে রাখা যায়। কারণ টেবিলটা তো কাজে লাগবে এইটুকু বুঝে গেছে, এবং টেবিলটা জানলে কি ফায়দা সেটাও বুঝে গেছে। প্রতিটা লাইনের একটা জিনিস মাথায় রাখবে, অঙ্ককে তখনই ভালো লাগবে, অঙ্কটা মজার তখনই হবে যদি না তুমি প্রতিটা লাইনে কোশ্চেন করতে থাকো যে এটা কেন করব, এটা করে আমার কি লাভ হবে, এবং প্রত্যেকটা লাইনে যদি প্রশ্ন করতে থাকো না, তাহলে কিন্তু অঙ্কটা তোমার ক্ষেত্রে অতীব সোজা হয়ে যাবে এবং ভালো লাগবে। এখানে এবার আমরা যেটা জানবো যে টেবিলটাকে সহজে কি করে মনে রাখা যায়। একটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো প্রথমটা আছে 12.5%, মানে 12/1/2। এদিকে আছে 1/8। ঠিক আছে, মানে কঠিন গুলো কি করে মনে রাখবো আমি সেগুলো দেখাচ্ছি। আগের গুলো তো সোজা, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কঠিন গুলো কি করে মনে রাখবো, এদিকের সাথে এদিকে লক্ষ্য রাখো। দেখো এখানে 12.5 ছিল, এখানে 1/8 আছে। পরেরটা দিকে একটু খেয়াল করো, 12কে অর্ধেক করে দেওয়া আছে, 6 করে দেওয়া আছে। 1/2 কে তাকেও অর্ধেক করে দেওয়া আছে, 1/4। সঙ্গে সঙ্গে এটাও অর্ধেক হয়ে গেছে, 1/16। তাহলে এই দুটোকে আমি মনে রাখতে পারি এইভাবে যে 12.5% 1/8 আর 6/1/4। 1/2 অর্ধেক করে দিলাম, 12-র অর্ধেক করে দিলাম, এখানে 1/8-এর অর্ধেক হয়ে গেল, 1/16। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পেরেছি। একই রকম ভাবে একই স্ট্র্যাটেজিতে আমি এই দুটোকে পড়বো, একটা 1/3, একটা 1/6। একই স্ট্র্যাটেজিতে এটা মনে রাখবো যে এদিকে যদি 7 থাকে এদিকেও 7, মানে 14/2/7%, মানে 1/7। যখনই দেখতে পাচ্ছি এখানে 7 আছে, তাহলে ভগ্নাংশের দিক দিয়েও সেটা 7ই হবে নিচে। 11/1/9, কি মজার, নিচে 9 আছে, এদিকে 1/9 হবে। 9/1/11, কি মজার, নিচে 11 আছে, ভগ্নাংশে 1/11ই হবে। একটু স্ট্র্যাটেজি করে করলে কি মনে থেকে বলো, বুঝলে? পর থেকে বুঝতে পারছো? ভিডিও দেখতে পাচ্ছি না। ভিডিও স্ক্রিন দেখতে না পেলে একবার লেফট করে জয়েন করো। বাকিরা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। লেফট করে জয়েন করবে। যার স্যার অসুবিধা, একবার রিপিট করুন স্যার। কোনটা রিপিট করবো বলো? ওই 7, 9 আর 11টা। 7, 9, 11। দেখো 7-এর ক্ষেত্রে কিভাবে মনে রাখবো, নিচে দেখো 7 আছে, এদিকে ভগ্নাংশে 1/7। যখনই পরীক্ষা দেখলে একদম কঠিন একটা বানিয়ে দিয়েছে 14/2/7, সঙ্গে সঙ্গে তোমার মাথা খেলে যাবে, তাহলে 7 আছে নিচে, তো তার মানে এটা 1/7-এর সাথে সমান হবে। কারণ দেখো দেখে মনে পড়বে পরীক্ষায়। বাড়িতে যদি আমি প্র্যাকটিস করি, দেখে পরীক্ষায় কি করে মনে করবে, কোন দিকে নজর দেব। এখানে যদি নিচে 7 থাকে ওখানে নজর পড়বে, তার মানে 1/7 হওয়ার চান্স। বুঝতে পেরেছো কথাটা? তেমনি দেখো 11/1/9, নিচে 9 আছে, এদিকে ভগ্নাংশেও 9, ওদিকে 11 আছে, এখানে ভগ্নাংশেও 11। বুঝেছো কথাটা? এবার একজন স্টুডেন্ট বলছে যে স্যার লাস্টে 9 থাকলে স্যার, নিচে 9 থাকলে স্যার ওই 1/11ই আসবে বা 1/9ই আসবে। এই যে স্ট্র্যাটেজিটা, এবার দেখো তুমি, আমি এটা কি বললাম, যখন তুমি এটা পড়ে মুখস্থ করে ফেলবে, তারপর পরীক্ষায় হঠাৎ করে দেখে তোমার মনে পড়বে কি করে, সেই জায়গাটা দেখালাম। কিন্তু তুমি ধরো কোনো কারণে এটা মুখস্থই করো, তখন তুমি কি করে বুঝবে যে 9/1/11% মানে 1/11 হবে, কি করে বুঝবে? তার জন্য তখন তোমাকে 1 লাইন হলেও ক্যালকুলেশন করতে হবে। 1 লাইন কি না, এই পূর্ণটা ভাঙতে হবে। 11/9 99 আর 1 যোগ করলে 100/11। এরপর আমি শিখেছি 100% মানে 1, তো হয়ে গেল 1/11। এবার কি বুঝতে পারলে? বুঝেছো যে বললে রুদ্রপ্রতাপ? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি টেবিলটা প্রত্যেকে মনে থাকবে। একটু কনফার্ম করে দাও, আমি নেক্সট যাব। স্যার 16/2-3টা বলুন তো। 16/2-3টা মানে এটা ছিল 100/6। অ্যাকচুয়ালি প্রথমে 100-কে 6 দিয়ে তারপর কাটাকাটি করে ছোট করা হয়েছে। এই 16/2/3টা না, এটা অরিজিনালি ছিল 100/6, 100%/6। এটা কাটাকাটি করেছে দিয়ে 50/3 বানিয়েছে, 50%/3। তো এই যে 6 দিয়ে ভাগ করেছিলাম, তাই এদিকেও 6 হয়েছে, বুঝলে? ওকে, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা কার কার মধ্যে সম্পর্কটা বললাম, পার্সেন্টেজের সাথে ফ্র্যাকশনটা ভালো করে বুঝে নিয়েছে। এবার আসছি ডেসিমেলের সাথে সম্পর্ক করব। ডেসিমেলের সাথে, দশমিকের সাথে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগে। যেমন ছোটতে কেমন করবো,
কেউ যদি আমাকে কোনো একটা অঙ্ক দিত, বলতো 64% মানে কত, দশমিকে সেটা কত, আমরা কি করতাম? 64% মানে আগে থেকে ভগ্নাংশে প্রকাশ করতাম, দেখতাম 64/100। কেউ যদি বলতো এটা দশমিকে লিখো, আমরা ছোটবেলায় এরকম করতাম যে নিচে যদি দুটো শূন্য থাকে তাহলে দশমিক 2 ঘর আগে হবে, দিয়ে বলতাম 0.64। মনে পড়ছে কত থেকে? মনে পড়ছে কত থেকে? একটু কনফার্ম করো। এইভাবে ছোটবেলাতে 64% মানে 64/100 লিখতাম, তারপর কি করতাম, নিচে দুটো শূন্য আছে, দশমিক 2 ঘর সরিয়ে দিতাম। এইভাবে আমরা ছোটবেলাতে পড়েছি, কত থেকে নিশ্চয়ই মনে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা মানে একদম ক্যালকুলেশন না করে মাইন্ড ক্যালকুলেশন কি করে করবো? 64% মানে দশমিকে প্রকাশ করলে যে 0.64 হয় না, পালা হচ্ছে এই মুহূর্তে আমরা সেটাই শিখবো। চলো কি করে শিখবো একটু দেখে নেই। তোমাকে যদি কেউ বলে 33% মানে এটাকে দশমিকে প্রকাশ করলে কত হবে, আচ্ছা বলো তো পার্সেন্টেজের যে চিহ্নটা আছে সেই চিহ্নে কটা পয়েন্ট আছে, কটা বিন্দু আছে বলো তো? মানে পার্সেন্টেজ কটা বিন্দু আছে? দুটো বিন্দু আছে। বিন্দু মানে বলে মেয়েরা যে টিপ পরে মাথায় ছোট ছোট, ওরকম টাইপের বিন্দু আছে, দেখো দুটো। তাহলে এই দুটো থেকে মাইন্ডে রাখবে যে দশমিক না, এই পার্সেন্টেজের সাইনটাকে যখন আমি তুলে দেব না, দশমিক এই জায়গা থেকে 2 ঘর বাম দিকে সরে যাবে। তাহলে 2 ঘর যদি বাম দিকে সরে যায় কোথায় হবে? 2 ঘর বাম দিকে সরে গেলে 0.33। তাহলে এবার মাইন্ড ক্যালকুলেশন পারবো? তোমাকে যদি কেউ বলে 54% দশমিকে কত হবে, লিখে পাবো 0.54। 0.54। আর লাগবে না পেন, আর লাগবে না খাতা, দেখেই বলে দিতে পারবো যে এটা এইভাবে 2 ঘর, যেখানে বিন্দু যেখানে থাকবে 2 ঘর বাম দিকে চলে যাবে। পার্সেন্টেজের চিহ্নটা তোলা মানেই 2 ঘর বাম দিকে, কারণ পার্সেন্টেজে ওই তিনে দুটো বিন্দু আছে, এটা মাইন্ডে রাখো। যদি কেউ আমাকে বলে আচ্ছা বলো তো 3.4, এরকম কেউ বল, দেখি কে বলতে পারে মেসেজ বক্সে। 3.4% এটা মানে কত হবে গো দশমিকে প্রকাশ করলে? দশমিকে কত হবে? পুরো দশমিকে নিয়ে যাবো। 3.4% দশমিকে কত হবে, দেখি কে ঠিক বলতে পারে। আমি কিন্তু 34 দেইনি, আমি দিয়েছি 3.4%। একটু ভেবে, কিন্তু 3.4%, আমি কিন্তু 34 দেইনি, 3.4%। আমি দেখতে চাইছি কে ফাস্ট করতে পারে, তাড়াতাড়ি করতে পারে এবং নির্ভুল করতে পারে। তাড়াতাড়ি শয়তানও করতে পারে কিন্তু নির্ভুল নয়। তো আমাকে দেখতে হবে যে কে সে যে তাড়াতাড়ি করছে আবার সঠিক করছে। 3.4% মানে দশমিকে প্রকাশ করলে দশমিকে এই রেজাল্টটা কত হবে, পার্সেন্টেজের চিহ্নটা যদি তুলে দিতে চাই তাহলে সেটা কত হবে। একদম সোজা কথা বলেছি যে দশমিক যেখানে থাকবে পার্সেন্টেজের যদি আমি তুলে দিতে চাই 2 ঘর বাম দিকে সরে যাবে। তো বলবে স্যার বাম দিকে তো কিছু নেই, কিছু না থাকলে আমাদের শূন্য আছে। শূন্য তো সবসময় আমরা কল্পনা করি না, কারোর যদি বয়ফ্রেন্ড না থাকে, কারোর যদি গার্লফ্রেন্ড না থাকে, ভাবে কি এই ধরে নেই অঙ্কের স্টুডেন্ট, ধরে নেই আমার আছে, ঠিক আছে। আর নাহলে বলবো দূর, এসব কেউ রাখে নাকি, বেকার। অনেকে না পেলে আঙ্গুর ফল টক বলে, আবার কেউ পরে, দেখো কোনটা ভালো খারাপ পরের ব্যাপার, কিন্তু এরকম তো আমরা করেই থাকি। এখানেও তেমনি শূন্য হচ্ছে এমন একটা নাম্বার যাকে আমরা প্রয়োজন মতো ব্যবহার করে থাকি, ঠিক আছে। সেই শূন্য হচ্ছে আমরা বাম দিকে এটা দিয়ে দিলাম, তাহলে দশমিক 2 ঘর সরে যাবে। এই পার্সেন্টেজের সাইন তোলার সাথে সাথে দশমিক 2 ঘর সরে যাবে, 0.034 হবে রাইট আনসার। আমি বোঝাতে পারলাম পর থেকে, একটু কনফার্ম করবে, পর থেকে বুঝতে পেরেছো কনফার্ম করবে। 0.034 দশমিক জাস্ট, যেখানে দশমিক আছে সে 2 ঘর বাম দিকে চলে যাবে, ঠিক আছে। যেখানে দশমিক আছে 2 ঘর বাম দিকে চলে যাবে। যেমন আমি আরেকটা অঙ্ক দিই, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। দিলাম 0.15% দিলাম। তারপর পেনটা একটু ডিস্টার্ব করছে, 1 মিনিট। একটু ওয়েট করে যাও, পেনটা একটু ডিস্টার্ব করছে। এইটা দশমিকে কত হবে দেখি কে বলতে পারে সঠিক। 0.15%।
0.15%। 0.0015 দশমিক 2 ঘর বাম দিকে সরে যাবে। বাম দিকে কেউ নেই মানে 0 আছে, তাহলে দশমিক যেখানে থাকবে 2 ঘর বাম দিকে সরে যাবে, যেখানে থাকবে 2 ঘর বাম দিকে সরে যাবে। আমি আবারও বলছি, আমি যে ব্যাচটা 10 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি ম্যাথের, এখানে কিন্তু 50 জনকে নেব, তার বেশি নয়, 50 স্টুডেন্ট। 8 তারিখ থেকে 10 তারিখ এই টাইমে তুমি জয়েন করার সময়, এর মধ্যে জয়েন করতে হবে। 10 তারিখ থেকে ক্লাস, বৃহস্পতিবার আর রবিবার 8টা থেকে ক্লাসটা থাকছে। অনলাইন ক্লাস যেটা, সেটা 8টা থেকে থাকছে 8:15 থেকে। অফলাইনের ক্লাসের রুটিন আলাদা হবে। তো অনলাইনের ক্লাসটা 8:15 থেকে 10টা থাকছে। 50 জন স্টুডেন্টকে নেব যারা জয়েন করবে। তাড়াতাড়ি আজকের মধ্যে নাম, পেমেন্ট, 1 থেকে 300 টাকা পেমেন্ট, যে যত টাকা পেমেন্ট করবে প্রতি মাসে আজকের ওই ডেটে সেই টাকাই পেমেন্ট করতে হবে। 6 মাসের ক্লাস হবে। 6 মাসে আমি পুরো সিলেবাস চেষ্টা করব একদম কমপ্লিট করার। তারপর তুমি প্র্যাকটিস করতে চাইলে থাকতে পারো, সেটা আলাদা ব্যাপার, সিলেবাস কমপ্লিট করে দেবে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 0.015। পর থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে 2 ঘর চলে যাবে, এটা হবে রাইট আনসার। এই হয়ে গেল পিডিএফ পড়া। তাহলে পিডিএফ আমরা পড়ে নিলাম, পার্সেন্টেজ, ডেসিমেল, ফ্র্যাকশন শিখে নিয়েছি। এবার হচ্ছে স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। বলছি স্যার থার্সডে আমাদের ইংলিশ ক্লাস থাকে 8:15 থেকে। কিছু করার থাকবে না, আমাকে করতে হবে। আমি হয়তো চেষ্টা করছি, কিন্তু এর বাইরে আমার রুটিন হবে না, কারণ এর আগে আমার অনার্সের ব্যাচ থাকে, তার আগে স্কুল থাকে, সকালে অনার্সের ব্যাচ থাকে, মানে আমার কোনো ফাঁকা নেই। ঠিক আছে, স্যার ডেট গুলো আরেকবার বলবেন, কবে কবে বললেন ক্লাস হবে? সপ্তাহে 2 দিন আমি পড়াবো। বৃহস্পতিবার দিন 8:15 থেকে 10:15, আর রবিবার দিন 8:15 থেকে 10:15। এই দুটো ডেটে আমি পড়াবো। পেমেন্ট 1 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত, যার যা ক্ষমতা হবে তাই পেমেন্ট করবে প্রতি মাসে। যত ডেটে পেমেন্ট করবে প্রতি মাসে সেই ডেটেই করতে হবে, এবং 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই ডেটে করতে হবে। এবং প্রথম মাসে তুমি যাই পেমেন্ট করবে, পরের 5টা মাসে তোমাকে তাই পেমেন্ট করতে হবে। 6 মাসের কোর্স, তারপর প্র্যাকটিসে থাকতে চাইলে থাকতে পারে। আমি সিরিয়াস স্টুডেন্ট চাই, যাদেরকে আমি 6 মাস পরে বুক ফুলিয়ে বলতে পারবো এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমি অঙ্কে স্ট্রং করাতে পেরেছি। এটাই আমার অ্যাচিভমেন্ট হবে, এটাই আমার সফলতা হবে। কারণ টাকা পয়সা ভগবান আমাকে যা দিয়েছে, আমি তাতে আমার চলে যাবে, আমার কোনো লাগবে না এক্সট্রা। শুধু আমি চাই সিরিয়াস স্টুডেন্ট। ফ্রিতে পড়ালে প্রচুর ফাঁকিবাজ উৎপন্ন হয়, 2 দিন ক্লাস করে তারপর পাওয়া যায় না। আমি 11-এর ব্যাচকে ফ্রিতে পড়াচ্ছিলাম, 16 জন জয়েন করেছিল প্রথমে পড়ার জন্য, লাস্ট পর্যন্ত 2-3 জন ক্লাস করে। পড়িয়ে মজা পাই না, আমি চাই মজা পেতে। পড়াতে আমার ভালো লাগে, পড়িয়ে মজা পেতে চাই। 11-এর এই করে মানে আমি দেখেছি ফ্রিতে পড়িয়ে কখনো স্টুডেন্ট ভালো। কথা ছিল, বলো স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেলো। আচ্ছা জিকে ক্লাস তো হবে, আর জিকে ক্লাস হবে? জিকে ক্লাস আদার্স, ওগুলো আলাদা স্যার পড়াবে। আমি ম্যাথের একটা স্পেশাল ব্যাচ করছি, আদার্স টিচার, আদার্স সাবজেক্ট আমি নিয়ে আসবো একটা। এটা ম্যাথের শুধু স্পেশাল ব্যাচ। পেমেন্ট মেথডটা কি হবে এই ব্যাচে তো মানে জিকে আর ইংলিশ তো হবে না, জিকে আর ইংলিশ। আদার্স সাবজেক্ট যারা পড়তে চাও, আদার্স সাবজেক্ট গুলো কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেবে, ওগুলো একাডেমিতে আলাদা ব্যাচ আছে। এই ব্যাচের সাথে ওটাকে গুলিয়ে ফেলো, ঠিক আছে? ওইটা আলাদা আলাদা ব্যাচ আছে, আমাকে কল করবে, আমি সেটাতে তোমাকে বলে দেবো কার কোন ব্যাচে কি পেমেন্ট, কোনটাতে কি ক্লাস হবে, সব ডিটেলস বলে দেবো, ঠিক আছে? কিন্তু এই ব্যাচের সাথে গুলিয়ে ফেলো, এটা পার্সোনালি আমার তরফ থেকে। ওকে, আচ্ছা ওকে, একটু অ্যাডভান্স ক্লিয়ার করাবো স্পেশালি আমার তরফ থেকে। এটা মানে একাডেমিতে এটা আমার তরফ থেকে 2 দিনের ক্লাস। আমার আদার্স আলাদা ব্যাচ আছে, সেগুলোর সঙ্গে এটার কোনো তুলনা হবে না। এটা জাস্ট যারা আর্থিক দিক থেকে পিছিয়ে কোথাও টিউশন নিতে পারছে না, বা পড়ার ইচ্ছে আছে কিন্তু সহযোগিতা পাচ্ছে না, ইউটিউবের ভিডিও দেখে কথা বলতে পারছে না, নিজের প্রবলেম বলতে পারছে না, সবকিছু প্র্যাকটিস হচ্ছে না, হয়তো শিখছে কিন্তু তারপর প্র্যাকটিস করানোর লোক নেই। এই যে একটা ফাঁকি থেকে যাচ্ছে, গাইডের অভাব, সেই জিনিসের জন্য। এদিকে টাকাও অনেক জায়গাতে যেখানে গাইড দিচ্ছে অনেক বেশি টাকা চাইছে। আমাদেরও তো টাকা আছে, টাকার অ্যামাউন্টের ব্যাচ আছে, কিন্তু এটাও সেই থাকবে, কিন্তু এটা স্টুডেন্ট তার যেন পারিশ্রমিক যেটা দিয়েছে সন্তুষ্ট ভাবে মন দিয়ে পড়তে পারবে, কোনো ওর উপর হেডেক পড়বে না। কারণ আমি যখন গ্র্যাজুয়েশনে পড়েছি, সংসার টেনেছি, তার সাথে আমি পড়েছি, আমি জানি কি কষ্ট হয়। খালি পায়ে আমি 7-8 পর্যন্ত স্কুলে গেছি, খালি পায়ে, জুতো না পরে, মানে জুতো ছিল না, পড়ার মতো টাকা ছিল না, অনেক অভাব থেকে আমি বড় হয়েছি, তাই আমি এগুলো বুঝি।
তো সেই রকম স্টুডেন্টকে চাই, যারা ওই ইয়ারকি মারাতে ক্লাসে ঢোকে, দুদিন ক্লাস করলাম তারপর পালালাম, ওদের জন্য। ঠিক আছে, এই ব্যাচটা স্পেশালি ওদের জন্য। ওকে, চলো নেক্সট। কি করে হবে স্যার পেমেন্ট মেথডটা? পরে কথা বলে নেবো, আগে ক্লাসটা করি, তারপর 10টার পরে। ঠিক আছে, চলো নেক্সট। এবার চলো আমরা যে এইটুকু পড়লাম একটু অঙ্কে কিভাবে ব্যবহার করব একটু দেখে নেই। যেমন ধরো পরীক্ষাতে এই কোশ্চেনটা পড়েছে, ঠিক আছে, ভালো করে পরীক্ষাতে মিউট করবে, অন করবে না, মেসেজ বক্সে আনসার দেবে। মনীষা মিউট করো। কোশ্চেন দিয়েছে পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30%। বলছে ওয়াই সমান এক্স এর কত শতাংশ হবে। ওর থেকে চেষ্টা করো, তারপর আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেটাকে কি করে অ্যাপ্লাই করব সেটা আমি বলবো। আগে যারা পারবে তারা চেষ্টা করবে। যে 4টে অপশন আছে কোনটা হবে, 40, 33 গুণ 1/3, 25, 400। এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। প্রায় জনের আনসার 25 পাচ্ছি, অনেকে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ পর্যন্ত চলে চেষ্টা। আমি 1 মিনিট টাইম দেব, তারপর আমি করিয়ে দেব। আমাদের চেষ্টা থাকবে প্রতিটা অঙ্ক যাতে 1 মিনিটে হয়। প্রথম প্রথম না পারলেও কোনো চিন্তা নেই। হয়তো এমন কেউ আছো প্রথম পড়া শুরু করেছো কম্পিটিটিভ, এমন কেউ আছো যে হয়তো আগে পড়েছো কিন্তু সেরকম মন দিয়ে পড়োনি, এবার মনে করেছো যে আমি একটা সিরিয়াসলি শুরু করবো। কারণ ভালো করেই জানো যে 2026-এর মধ্যে যা নিয়োগ হওয়ার হবে, আর 2026-এ ভোট আছে, এর মধ্যে যা নিয়োগ হওয়ার হবে তারপরে কিন্তু নিয়োগ থেমে যাবে। তাই এই 1.5-2 বছর যে কাজে লাগাতে পারবে সে একটা কিছু করতে পারবে, না হলে কিন্তু বহুদিন আবার পিছিয়ে যেতে হবে। চলো দেখেন, এক্স মাইনাস ওয়াই এর 50% আছে, তো এর মানে আগে আমি গুণ করব। 50% মানে আগে আমি বাচ্চার মতো লিখবো, তারপর আমি তোমাকে এই জিনিসগুলো লিখবোই না, দেখাবো। প্রথমে আমি যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা বাচ্চারা কিভাবে করে সেটা আগে লিখে ফেললাম। এইটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া আছে। আমি পরীক্ষায় কিন্তু এটা লিখতাম না। আমি পরীক্ষায় ডিরেক্ট কি লিখতাম জানো? আমি পরীক্ষায় করতাম এরকম ভাবে। আমি পরীক্ষায় করতাম, আরে এদিকে পার্সেন্টেজ আছে, সমান চিহ্নের ওদিকেও পার্সেন্টেজ আছে, দুদিকে দুটো পার্সেন্টেজকে উড়িয়ে দাও। কেন এরকম উড়িয়ে দিতাম? কারণ ভেবে দেখো পার্সেন্টেজের জায়গায় যখন তুমি 1/100 বসাতে, সেই নিচে নিচে কেটে যাবে দুদিকে। তাই লেখা না লেখা সমান, আমি প্রথমেই তুলে দিতাম। তারপর বলতাম 10 দিয়ে দুদিকে কেটে দাও, 10 5 50, 10 3 30। আমি পরীক্ষা হলে ডিরেক্ট লিখতাম 5 × x - y সমান 3 × x + y। এটা আমি পরীক্ষা হলে ডিরেক্ট লিখতাম। তুমি এই লাইনটা লিখে তারপর কাটাকাটি করে লিখতে, কিন্তু আমি লিখতাম প্রথমে এটা। আমি কি আমার লেখাটা বোঝাতে পেরেছি? যেটা পরীক্ষা হলে লিখবো ভাবছি, যে আমরা কি করতাম, দুদিকে পার্সেন্টেজ আছে তুলে দিলাম, এদিকেও পার্সেন্টেজ এদিকেও পার্সেন্টেজ, গুণ আকারে আছে তাই তুলে দিলাম। এদিকে 50 এদিকে 30, 10 দিয়ে ভাগ করে দিলাম, 10 3 30, 10 5 5। তাহলে ডিরেক্ট লিখলাম 5 × x - y সমান 3 × x + y। পর থেকে এই পর্যন্ত বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার বুঝেছি। স্টুডেন্ট কোথায় গিয়ে ফেসে যায়, মানে স্টুডেন্ট কোথায় ফাঁসে সেটা একটু বলেছ। স্টুডেন্ট কি করে জানো? প্রথমে এরকম আমি যেভাবে এখানে লিখেছি এরকম লিখে ফেলে, তারপর 50-এর সাথে 100 কাটে, 30-এর সাথে 100 কাটার চেষ্টা করে, তো 3/10 হয়ে যায় একটা শূন্য কাটার পর। তারপর কোনাকুনি গুণ করতে যায়, দিয়ে না সময় নষ্ট করে। এটা স্টুডেন্ট করে থাকে, সময় নষ্ট করে। বেশিরভাগ স্টুডেন্ট এইভাবে কাটাকাটি করে। একটা কথা মাথায় রেখো, যেমন গোলাপ ফুল না গাছে ভালো মানায়, হাতে নিয়ে কাউকে দেওয়ার জন্য অতটা ভালো না, কিছুক্ষণ পরে ওটা নষ্ট হয়ে যায়, তার থেকে বেশি গাছে দেখতে ভালো লাগে। তেমনি এই যে 100 গুলো আছে না, ওগুলো কখনো কাটবে না, পার্সেন্টেজের 100 গুলোকে রেখে দেবে, সবসময় হেভি কাজে দেবে। 100 কে কখনো কাটবে না। মানে যদি দুদিকে দুটো 100 থাকে কেটে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখো একদিকে 100 আছে একদিকে নেই, 100 কে কাটবে না, মিউট করবে। আগে মন দিয়ে শোনো। এখানে যেমন আমি কি করলাম, আমি দুদিকে 100 ছিল তাই ওই 100 কেটেছি, কিন্তু আমি যদি একদিকে 100 থাকতো না কোনোদিন কাটতাম না। ওটা এখন যে দশমিকের কনসেপ্টটা শিখেছি সেটা ব্যবহার করতাম। আমি এই জন্য 100% মুছে দিলাম। এদিকে একটা
শূন্য আছে, এদিকেও একটা শূন্য আছে, তুলে দিলাম। সিম্পল ডিরেক্ট লিখলাম 5 × x - y = 3 × x + y। এরপর যেমন যদি একটা ঘরের মধ্যে মানুষ আর গরু মিশিয়ে থাকে, আমরা কি করব? মানুষগুলোকে আলাদা করব, গরুগুলোকে আলাদা করব, দিয়ে দুজনের আলাদা আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করব। মানুষদের আলাদা, গরুদের আলাদা। তেমনি এখানে এক্স আর ওয়াই মিলেমিশে আছে। আমার প্রথম টার্গেট হবে যতগুলো এক্স আছে তাদেরকে একদিকে করা, যতগুলো ওয়াই আছে তাদেরকে একদিকে করা। আমি যদি বাম দিকে এক্স গুলো রাখি তাহলে এক্স কত হবে? 5x। এদিকে এক্স কত আছে? 3x। বাম দিকে চলে এলে সেটা হয়ে যাবে -3x। এবার ডান দিকে ওয়াই গুলো রাখবো। ডান দিকে ওয়াই কত আছে? ডান দিকে ওয়াই আছে 3y। এদিকের যেটা আছে সেটা -5y। সে যদি ডান দিকে চলে আসে 5y হয়ে যাবে। তুমি এখান থেকে পেয়ে যাবে 2x = 8y, x = 4y। আগে বলো এই পর্যন্ত পদ থেকে বুঝলে কিনা কনফার্ম করো। এই পর্যন্ত পদ থেকে বুঝলে কিনা কনফার্ম। x = 4y, এই পর্যন্ত পদ থেকে বুঝেছো কিনা কনফার্ম করো। ফার্স্ট কারো কিছু বলার থাকলে বলো, মাইক্রোফোন অন করে, নাহলে মাইক্রোফোন সবাই বন্ধ রাখবে, এবং এই পর্যন্ত বুঝেছো কিনা কনফার্ম। ওকে, কোশ্চেনে ভালো করে লক্ষ্য করো, বলছে y = x এর কত শতাংশ। x = 4y পেয়েছি, কিন্তু আমাকে চাইছে y সমান বলো। তাহলে তোমার সাথে সাথে কি করতে হবে না, আমাকে y কে ফ্রি করতে হবে। y এর কাছে কেউ নেই, y কে ফ্রি করতে হবে। তাহলে y কে ফ্রি করা মানে ওর পাশে 4 আছে, 4টাকে ভাগ করে দাও। তাহলে আমি কি লিখতে পারি y = 1/4 × x? এইটুকু লিখতে পারি কিনা বলো? ইয়েস অর নো? কারণ y এর পাশে কেউ নেই। বলছে y = x এর কত শতাংশ বলো। y = x এর কত শতাংশ, y এর পাশে কেউ নেই, x এর পাশে কেউ একটা আছে। তাহলে আমি কি করব? y এর পাশে যে আছে তাকে আমি ভাগ করে দেব, তাহলে সে x এর কাছে চলে গেল। এবার একটু আগে শিখিয়েছি 1/4 মানে পার্সেন্টেজে সেটা কত হয় গো? শতাংশে সেটা কত হয়? 1/4 25%। তোমার আনসার চলে এসেছে। তার মানে y হবে x এর 25%। তার মানে y হবে x এর 25%। বুঝলে কিনা বলো? পর থেকে ধরতে পারলে কিনা ব্যাপারটা বলো। কিভাবে অঙ্কে এগুলো ব্যবহার করবে? এই অঙ্ক অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। স্যার ওই y = 1/4 x টা ওটা বুঝতে পারলাম না। ওই x = 4y ছিল, x = 4y ছিল। কোশ্চেনে চেয়েছে y এর জায়গায় y এর সাথে কাউকে রাখা যাবে না, তাহলে সাথে সাথে y এর পাশে যাকে আছে তাকে সরিয়ে দিলাম। কথাটা বুঝতে পেরেছো? y এর পাশে যাকে আছে তাকে সরিয়ে দিলাম। তুমি হয়তো কোনো কারণে একটা মানে একটা হাজবেন্ড ওয়াইফ একটা স্টুডিওতে গেছে ছবি তুলতে। ছবিটা কিসের হবে না, ছবিটা হচ্ছে পাসপোর্ট সাইজ, একটা পরীক্ষার জন্য কাজে লাগবে। তো ওয়াইফ পরীক্ষায় বসবে, হাজবেন্ড ওয়াইফ দুজন গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ফটোগ্রাফার কি বলবে? এই যে আপনি সরিয়ে যান, ওর ছবিটা নেওয়া হবে, আপনার নয়। তেমনি এখানে y = x এর চাইছে, y এর পাশে কেউ নেই, তাহলে y এর পাশে যে নাম্বারটা আছে তাকে সরিয়ে দিতে হবে। যাও হাঁটো এখান থেকে। তাহলে 4 কে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এদিকে গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে গেল। তাই y = 1/4x। বুঝেছো? কনফার্ম করো। বুঝেছো? কনফার্ম করো। স্যার নিচের লাইনটা মানে y = x এর 25% করলাম, হ্যাঁ ওই লাইনটা একটু মানে বুঝতে পারছি না। এই যে 1/4 মানে কত পার্সেন্ট বললাম বলো? শিখেছো তো? 1/4 মানে কি? 1/4 মানে 25%। ব্যাস সেটাই তো লিখতে চেয়েছিল। কোশ্চেনে বলছে y x এর কত শতাংশ। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি ভগ্নাংশে প্রকাশ করেছিলাম প্রথমে, কিন্তু ভগ্নাংশ 1/4 মানে জানি 25%, তাই ওর জায়গায় 25% বসালাম। বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। এই কোশ্চেনটা দিয়েছে, কি বলছে? বলছে 550% 250 ভাগ 275। বলছে বলো তো এইটা 4টি অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা অপশন ভুল আছে, অপশনটা মনে হচ্ছে একটু ভুল আছে। তোমার যা আনসার বেরোচ্ছে তুমি তাই করো। আমার মনে হচ্ছে অপশন ভুল আছে, কারণ আমি মাইন্ড ক্যালকুলেশন করে যেটা বুঝতে পারছি অপশন ভুল আছে। তো তোমার যা বেরোচ্ছে তুমি বলো। 550% 250 ভাগ 275, ওটা ডিভিশন সাইন, ভাগের সাইন দেয়া আছে। 550% 250
ভাগ 275। স্যার 5 হবে। 5 হবে বলছে, বাকিটা চেষ্টা করো। অপেক্ষা করবো 1 মিনিট, তোমাদের আনসারের অপেক্ষায় থাকবো 1 মিনিট। পাঁচশো 50% 250 ভাগ 275 কত হবে? স্যার বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন তো। হ্যাঁ আমি করিয়ে দেবো, চিন্তা নেই। স্যার যারা 5 আসতেছে। বলো বলো বলো। 5 সামথিং কিছু আসতেছে। ওকে, দেখা যাক। চলো আমি একবার করে দেখি, ভালো করে শোনো। 550% নর্মালি স্টুডেন্ট কি করে, এর মানে গুণ লিখে ওই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 লিখে, ঠিক লিখলাম তো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভাগ দিয়ে 275 লিখে, এটাই তো স্টুডেন্ট করে থাকে। এবার কি করে, কাটাকাটি শুরু করে দেয়, কেউ 2 দিয়ে 5 দিয়ে কি এরকম কাটাকাটি করে, দিয়ে সেখানে গিয়ে একটা বিশাল সময় নষ্ট করে ফেলে, তাই না? ঠিক তো? বলো ঠিক বললাম? আমরা করবোটা কি, ভালো করে লক্ষ্য করো। আমরা পরীক্ষায় করবোটা কি, আমরা পরীক্ষায় একটা জিনিস মাইন্ডে নেব, পার্সেন্টেজ মানে সবসময় নিচে একের পিঠে দুটো শূন্য থাকে। যদি এর থাকে মানে এই দুটোর গুণ, দুটোতে দেখলাম একটা শূন্য এখানে আছে একটা শূন্য এখানে আছে, তাহলে বেসিক্যালি এটা একটা স্টুডেন্ট লিখলে এরকম লিখতো। এটা আমি না লিখে তাহলে মাইন্ড ক্যালকুলেশন কি করব, না একটা শূন্য, একটা উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটবে, তার মানে এই জিনিসটা মানে বোঝায় 55 × 25। আমি কি এটা করতে পারি? ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। আমি মাইন্ড ক্যালকুলেশনটা তাহলে কেমন করছি, আমি এই লাইনটা লিখবো না, আমি এই লাইনটা লিখবো না, আমি দেখলাম যে দুটো নাম্বারের গুণের ব্যাপার আছে সেখানে মোড মিলে এর একটা শূন্য ওর একটা শূন্য, মোড মিলে দুটো শূন্য আছে, আর আমি জানি পার্সেন্টেজ আমার দুটো শূন্য কে ফেলবে, পার্সেন্টেজ থাকা মানে দুটো শূন্যকে কাটবে ও, তাহলে এই শূন্য দুটো কেটে দাও, তাহলে নর্মালি দাঁড়ায় 55 × 25। এবার ভাগ 275 আছে, তার মানে নিচে 275। এবার কাটাকাটি করি, 25 দিয়ে ডিরেক্ট যাচ্ছে 25 একে 25, 25 একে 25, 11 5 55, আনসার হয়ে গেল 5। এবার বলো তো বুঝলে কিনা ব্যাপারটা, এবার বলো ব্যাপারটা বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝে গেছি। স্যার 5 অ্যানসার কই এখানে? বুঝে গেছো? আমি তাহলে একটা প্রবলেম দিচ্ছি, বলে দাও দেখি কত হবে। 330% 30% সমান কত হবে? 330, ও সরি 330% 30, ডবল পার্সেন্ট না, 330% 30 সমান কত হবে? 99 স্যার। প্রত্যেকে মেসেজ বক্সে আনসার দাও, অন্যের কানে না লাগে, প্রত্যেকে চেষ্টা করবে, প্রত্যেকে যেতে চেষ্টা করে। মেসেজ 99 স্যার। 330% 30 কত হবে? 330% 30 কত হবে? ক্লাসে স্টুডেন্ট অ্যাক্টিভ থাকলে না ভীষণ ভালো লাগে পড়াতে, পড়াতে আমার হেভি ভালো লাগে, কিন্তু স্টুডেন্ট যদি অ্যাক্টিভ থাকে, ফাঁকিবাজ হলে ভালো লাগে। এই আমি বলে যাব, কেউ কোনো রিপ্লাই দেবে না, কথা বলবে না, ভালো লাগে না তখন পড়া। ঠিক আছে, 330% 30 কত হবে? 330% 30, ভেরি গুড, প্রত্যেকে আনসার দিচ্ছ। আমি এখনই শিখিয়ে দিয়েছি যে এই পার্সেন্টেজ দুটো শূন্যকে খেয়ে ফেলবে, তার মানে শুধু 33 আর 3 গুণ করবো, আনসার বলে দেবো 99। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে 500% 55 কত হবে? 500% 55, 55, 500% 55, 55 কত হবে? 275। 500% 55 কত হবে? 500% মাইক্রোফোন বন্ধ করো। 275 মেসেজ বক্সে আনসারটা স্যার 75। ওকে, 275 হচ্ছে, 275, 500% 55, 500% 55 কত হবে?
ওকে, দুশো 75 বলছে, একদম ঠিক বলছে। কারণ এই পার্সেন্টেজ দুটো শূন্য খেয়ে ফেলবে, শুধু 55 আর 5 গুণ করে আনসার হয়ে যাবে। তো 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 5 25 2 27। এটা একজন করে, আর একজন কেমন করে জানো? আর একজন গুণ করে এরকম ভাবে। তুমি যেমন 5 × 55 এরকম নামটা দেখে দেখে করলে, আর একজনের গুণ শুনবে, দেখলে অবাক হয়ে যাবে। যেমন মুদি দোকানিরা করে, ওরা 5 × 55 কিন্তু সবাই ওরকম ভাবে খাতা কলম নিয়ে বসে করে না। ওরা করে কি জানো? 50 5 250, আর 5 5 25, 250 আর 25 মিলে বলে 275। 55-কে ইজি ভাবে ভেঙে নেয় 50 আর 5-এ, দিয়ে বলে 50 5 250, 5 5 25, 275 টাকা। এটা মুদি দোকানিরা করে থাকে। বুঝলে কি ব্যাপারটা? ব্যাপারটা বুঝলে? 55 আর 5 তারা হাতে কলমে করে না, ওরা করে এরকম ভাবে কাছাকাছি ইজি নাম্বার। 55-কে 50 + 5 ভেবে নেয়। আরে 50 টাকা 5 গুণ মানে 250, আর ওদিকে 5 টাকার 5 গুণ মানে 25, তাহলে 250 আর 25 মিলে 275। ওকে, আর একটা দেখি দেখি কে ফার্স্ট করতে পারে। তিনশো দশের 110% মানে কত? 310-এর 110% মানে কত হবে? 341 স্যার। 310-এর 110%। স্যার 341 স্যার। আচ্ছা, এতক্ষণ যারা ক্লাস করছো, ক্লাস ঠিকঠাক ভালো লাগছে তো? প্রত্যেকের ভালো লাগছে? একবার মাইক্রোফোন অন করে। দারুণ লাগছে স্যার, দারুণ স্যার। এক্সিলেন্ট ক্লাস স্যার, এক্সিলেন্ট। ওকে, তোমাদের ফিডব্যাক পেলে পড়াতে আরো ভালো লাগে। ম্যাথের দুর্বলতা কেটে গেল স্যার। এতক্ষণ ধরে আমি বলছি, একবার তোমাদের কথা শুনি। প্রত্যেকের ক্লাস কেমন লাগছে? প্রত্যেকে রিপ্লাই করবে। খুব ভালো লাগছে। ভালো স্যার। ওকে, খুব ভালো লাগছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি অঙ্কগুলো ভালো লাগছে খুব। থ্যাংক ইউ স্যার থ্যাংক খুব ইউ ভালো লেগেছে স্যার। ওকে, থ্যাংক ইউ সৌরদীপ, থ্যাংক ইউ। ওকে, অনেকে লাভ সাইন দিচ্ছ, বেশ, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ। তার মানে আমার এতক্ষণ কথা বলাটা সার্থক, প্রত্যেককে বোঝাতে পেরেছি। এতক্ষণ ধরে আমি যে কথা বললাম এটা আমার সার্থক হয়েছে, নাহলে এটা বেকার যেত। একদম স্যার। ভালো, মানসী ভালো স্যার। ওকে, কল্যাণী খুব ভালো। হ্যাঁ, একদম মন দিয়ে পড়লে ভয় কেটে যাবে, একদম কেটে যাবে। ওকে, আমি সাথে আছি, তোমরা মন দিয়ে পড়ো, আমি সাথে আছি। বলরাম ভালো লাগছে। রেগুলারে পড়া করতে হবে। তুমি যদি রেগুলার পড়া করো না, আমি বলছি অঙ্ক কঠিন নয়। যে স্টুডেন্ট গেম ভালোবাসে, খেলতে ভালোবাসে, সে অঙ্ককে কেন ভয় পাবে বলতো? লজিকের জিনিস, এটা বুঝলে মজার জিনিস, কঠিন একদম নয়। মানে যত সাবজেক্ট আছে না, সব থেকে সোজা সাবজেক্ট অঙ্ক আমি মনে করি। ইতিহাস, ভূগোল এগুলো না বহুত জিনিস আছে, প্রচুর পড়তে হয়, মনে রাখতে হয় প্রচুর। এখানে কোনো মনে রাখার গল্প নেই, অল্প কিছু জিনিস মনে রাখতে হয়, বাকিটা না লজিক্যালি চলে। যে কোনো জিনিস লজিকে থাকলে না হেভি লাগে। একটা খেলা, কোনো একটা খেলা দেখো, তুমি যে খেলাটা পছন্দ করো সেটা তোমার ভালো কেন লাগে? তুমি ওই লজিকটা ক্লিয়ার হয়ে গেছো, তুমি বারবার র্যাঙ্ক করছো, ওটাতে তুমি সবসময় ফার্স্ট করছো কেন? ওর লজিকটা তোমার কাছে ক্লিয়ার। তুমি অঙ্কে যদি লজিকটা একবার ক্লিয়ার হয়ে যায় না, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। ওকে, চলো এবার আমরা দেখি নেক্সট প্রবলেম। তাহলে এটার আনসার কত হচ্ছে? 11 আর 31 গুণ করবো, শূন্য দুটো কেটে দেবো। 11 একে 11, হাতে 1 থাকলো, 11 3 33 একে 34, 341 হয়ে গেল একদম। চলো আমরা পরের কোশ্চেন। স্যার 2 এর প্রশ্নের উত্তরটা কত হলো? স্যার আমি একটু লেট নিয়েছিলাম, সেজন্য আমি বুঝতে পারছি না। কোন কোশ্চেনটা গো? 2 এর প্রশ্নের উত্তরটা কত হলো? 2 এর প্রশ্নের উত্তরটা হলো 5। এই রেকর্ডিংটা একবার দেখেন, রেকর্ডিংটা একবার দেখে নেবে, ঠিক আছে? রেকর্ডিংটা আমি আজকে রেকর্ডিং ইউটিউবে দিয়ে দেবো, একবার দেখে নেবে। ওকে স্যার এটা অপশন 5 তো নেই স্যার? না, ওটা আমি বলে দিলাম তো প্রথমে, অপশন ভুল আছে। প্রথমেই বলে দিলাম তো অপশনটা ভুল আছে। এটারও অপশন ভুল আছে, মানে আমার মাইন্ড ক্যালকুলেশন বলছে অপশন ভুল আছে। তোমরা কর 56 এর 140% প্লাস 140 এর 56% কত হবে? 56 এর 140%
প্লাস 140 এর 56% কত হয়? 56 এর 140% আর 140 এর 56% কত হয়? আই থিঙ্ক আমার মাইন্ড ক্যালকুলেশন বলছি যে অপশন ভুল আছে, তোমরা আনসার দাও। কয়েকটা আনসার পেয়েছি 156.8 বলে। 1568 দশমিকটা কোথায় যাবে মনে হয়? দশমিক দিইনি, ভুলে গেছি। করো। স্যার বলছি যেটা এর দিয়েছে এর মানে কি গুণ? কোনটা কোনটা বলো? হ্যাঁ, তিন এর মানে নম্বরটা। গুণ, এর মানে গুণ। 56 এর এত, 56 এর 140%। মানে বলতে চাইছি তুমি 56 এর 100% বের করো, 56 এর 40% বের করো, এরকম ব্যাপারটা আছে। 56 এর 140% প্লাস 140 এর 56%। আর 1 মিনিট টাইম দেবো। অনেকে আনসার দিয়েছে 156.8 বলে। দেখি আর কি দেয়। 156.8 বলে আমি আনসার পাচ্ছি অনেকের। ওকে, চলো দেখে নেই তাহলে একবার। দেখো একটা কথা আগে শিখবো, এক্স এর y% যদি আমাকে কেউ দেয়, এটা মানে কি আগে বুঝে নাও তো। এটা মানে এক্স ইন্টু ওয়াই পার্সেন্টেজ, মানে নিচে একটা 100, দ্যাট মিনস xy/100। এটা নিয়ে কারোর ডাউট নেই। একই রকম আমাকে যদি কেউ দিত ওয়াই এর x%, মানে কি বলতো, ওয়াই ইন্টু x/100, দ্যাট মিনস সেটা হয়ে যেত xy/100। তাহলে একটা জিনিস ভেবে দেখো, কোশ্চেনে এক্স এর y% দিক বা ওয়াই এর x% দিক দুটো সমান তো। এর জন্য কি ব্যাপারটা বুঝলে কিনা বলো, যে এক্স এর y% দিক আর ওয়াই এর x% দিক দুটো জিনিস কিন্তু একই। আমাকে কোশ্চেনে এক্স এর y% দিক বা ওয়াই এর x% দিক দুটো কিন্তু একই জিনিস, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে একটু ভেবে দেখো, একবার দিয়েছে 56 এর 140%, আবার একবার দিয়েছে 140 এর 56%। তার মানে আমি যে কোনো একটা করলে আর একটা হয়ে যাবে না? এর জন্য যে কোনো একটা করলে আর একটা হয়ে যাবে তো। হ্যাঁ স্যার, যে কোনো একটা ক্যালকুলেশন করলে আর একটা হয়ে যাবে। তাহলে আমি 56 এর 140% করে ফেলি। কিভাবে করব একটু ভালো করে দেন। মাইন্ড ক্যালকুলেশনের আগে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জেনারেল ক্যালকুলেশন। সেটা কেমন? 56 লিখতাম, ইন্টু 140 লিখতাম, বাই 100 করতাম। এটা হচ্ছে জেনারেল ক্যালকুলেশন। একটা শূন্য কেটে দিলাম। আমি তোমাকে একটা কথা বারবার বলেছি যে পার্সেন্টেজের সময় না, এই 100 যে সাইজটা, এটাকে কখনো নষ্ট করার চেষ্টা করবে না। যদি শূন্য কাটে কেটে দাও, শূন্য বাদে আর এমনি কাটবে না। অনেক স্টুডেন্ট আছে এখানে কিভাবে কাটে জানো, 2 দিয়ে কাটার চেষ্টা করে, নিচে 2 5 10, উপরে 2 7 40, এরকম জীবনে করবে না। এতে না আরো বেশি কঠিন হয়ে যাবে। তাহলে তুমি কি করবে একটা কথা বলো তো, 14 কে 10 দিয়ে ভাগ করলে দশমিক কত ঘর সরে যায়? এই স্ট্র্যাটেজিটা ফলো করবে। মানে আমি কি বলছি জানো, ভালো করে শোনো। আমি যে তোমাকে প্রথমেই শিখেছিলাম দশমিকের পরিবর্তন করা, সেই ধারণাটা ব্যবহার করবে। বলতো 140%, এটা যদি দশমিকে প্রকাশ করতে, তাহলে কি তুমি পার্সেন্টেজটা 2 ঘর সরে গিয়ে 1.4 হতো না? এর জন্য দশমিকের যেই কনসেপ্টটা শিখিয়েছিলাম, একটু ভাবো যে পার্সেন্টেজের সাইনটা যদি তুলে দিতে চাই, তাহলে দশমিক 2 ঘর বাম দিকে সরে যায়। মনে পড়ছে? হ্যাঁ স্যার। আমার লাভটা কি হলো জানো, 14 এর নামটা ডাকবো। 14 এর নামটা কি হয়, 14 ইন্টু 6 মানে 84, 84 4 হাতে 8, 14 পাশে 70 আর 78, 78.4। এটা ডবল হয়ে যাবে, কারণ এটা আর ওটা সমান। তো 78.4 এর ডবল হয়ে যাওয়া মানে 156.8 হবে রাইট অ্যান্সার। 78.4 এর ডবল হয়ে যাওয়া মানে এটাও একই বেরোবে। আমি একটা ক্যালকুলেশন করলাম আর একটা বেরিয়ে গেল। তাহলে দেখো জেনারেল ভাবে আমি করে দিয়েছি, কিন্তু তুমি যখন ধীরে ধীরে প্র্যাকটিস বাড়াবে, তখন এরকম করবে যে যেটা দেখতে পাচ্ছ একটা শূন্য আছে, 140% আছে, দুটো শূন্য তো কাটতে পারছো না। তাহলে দুটো শূন্য যদি না কাটতে পারো, তাহলে ভগ্নাংশের থেকে দশমিকে নিয়ে যাও। এই 140%কে দশমিকে নিয়ে যাও, দশমিক 2 ঘর সরিয়ে দাও,
তার মানে একটা শূন্য কেটে গেল, আর একটা মানে 1.4 হয়ে গেল, সোজা কথা। দশমিক 2 ঘর সরে গেলে 1.4 হয়ে গেল, তাহলে 56 ইন্টু 1.4। পয়েন্টের কথা ভুলে যাবে, 14 এর নামটা ডাকবে, গুণ করার পর দশমিক 1 ঘর আগে বসিয়ে দেবে। আগে 14 এর নামটা ডাকো, তারপর দশমিক 1 ঘর বসিয়ে দেবে। সবাইকে ধরতে পারলে? না যদি পারো তাহলে নর্মালি 56 ইন্টু 140 বাই 100 করবে, দিয়ে কাটাকাটি করবে। কিন্তু কাটাকাটি করার সময় ওই কথাটা বললাম, নিচে 10 বা 100 এগুলোকে নষ্ট করবে না, ওরকম রাখার চেষ্টা করবে, তাতে ক্যালকুলেশন ইজি হবে। বোঝাতে পারলাম? প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছে একটু? আর 2-1টা প্রবলেম করব, 5 পর্যন্ত আজকে করব, তারপর পরের ক্লাসে করব। এটা দেখি কে পারে। 7.9% এর 134 মাইনাস 3.4% এর 79 কত হয়? 7.9% এর 134 মাইনাস 3.4% এর 79 কত হবে? দেখি কে পারে। আবারও বলছি, অপশন ভুল থাকতে পারে, আমার মাইন্ড ক্যালকুলেশন বলছে অপশন ভুল আছে, তোমার যেটা বেরোবে সেটা বলো। 7.9 বলছে। হ্যাঁ স্যার, অপশন ভুল আছে, 7.9 হবে। ওকে, 7.9% এর 134 মাইনাস 3.4% এর 79। অনেকে অঙ্কটা দেখেই ভয় পেয়ে যাবে, আরে এটা করবো কিভাবে, কিন্তু অঙ্কটা মুখে মুখে করা যাবে, কিভাবে সেটা দেখাবো। জাস্ট 1 মিনিটের মধ্যে চেষ্টা করো, তারপর আমি দেখাবো কি করে। এমনি দেখে দেখে করে দেব, কোনো ক্যালকুলেশন লাগবে না, দেখে দেখে করে দেওয়া যাবে। চলো একবার দেখে নিই কিভাবে করবো। অনেকে আনসার দিয়েছে, বাকিরা যারা পারোনি তারা দেখো। আমাকে একটা কথা বলো, আমি তোমাদেরকে প্রথমে আজকে পড়ার সময় কি বললাম? যখন দুটো পার্সেন্টেজের কাজ করতে যাব, তুলনা করতে যাব, বিয়োগ করতে যাব, যোগ করতে যাব, সেক্ষেত্রে যদি আমি কখনো বেসটাকে সমান করতে পারি, তাহলে সেই ক্যালকুলেশন অনেক ইজি হয়। বেস সেম করা, পার্সেন্টেজের প্রয়োজনই হয়েছিল বেসকে ঠিক রেখে কাজ করার জন্য, 100-র উপরে কত সেটা জানার জন্য। এখানে তুমি যদি প্রথমে যে নাম্বারটা আছে সেই দুটোকে দেখো ভালো করে, দশমিক ভুলে যাও, আর পরের যে নাম্বার আছে সেখানে এমন কি কোনো নাম্বার আছে যেটা হুবহু কমন আছে? কেউ? 79 কমন আছে। তাহলে তোমার প্রথম কাজ হবে, তুমি কি এটা লিখতে পারো? আমাকে এটা বলো, কেউ যদি তোমাকে বলে 7.9 এর সাথে 134 গুণ করতে, আর যদি কেউ বলে 13.4 এর সাথে 79 গুণ করতে, দুটো রেজাল্ট কি আলাদা হবে নাকি একই হবে? আগে এটার উত্তর দাও। দুটো রেজাল্ট আলাদা হবে না একই হবে? এটার উত্তর দাও। একই হবে স্যার। একই হবে কেন? না আমি দশমিক ভুলে গিয়ে 79 আর 134 গুণ করব, দশমিক ভুলে গিয়ে 79 আর 134 গুণ করব, গুণ করার পর শেষে দশমিক 1 ঘর আগে বসাবো। তাহলে প্রথমের ক্ষেত্রেও যা রেজাল্ট হবে, দ্বিতীয় ক্ষেত্রেও তাই হবে। কথাটা ঠিক তো? প্রত্যেকে বুঝেছো? আগে কনফার্ম করো। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ বলো। আরে বলুন তো। দেখো তুমি যদি 79 সাথে 134 গুণ করো, যা ক্যালকুলেশন হবে 134 এর সাথে 79 করলে একই হবে তো? 79 134 গুণ করলে যা হয়, 134 এর সাথে 79 গুণ করলে সেম হয় তো? বলো। এবার যদি এই ক্যালকুলেশনে দশমিক 1 ঘর আগে বসাতে হয়, এখানেও দশমিক 1 ঘর আগে বসাতে হয়, তাহলে দুটো জিনিস কি একই নয়? বলো। এবার আমি কেন এরকম ভাবছি, এরকম ভাবার পিছনে কারণ কি? না আমি দুজনের বেস সমান করার চেষ্টা করব। আমি লাস্টে যে নাম্বারটা দেখতে পাচ্ছি না, সেই নাম্বারে দেখতে পাচ্ছি 3.4% আছে আর 79 আছে, আর এখানে দেখতে পাচ্ছি 79 তো আছে কিন্তু 7.9 আছে। তাহলে আমি একটা কাজ করি, আমি প্রথমটাকে কি এমন লিখতে পারি, 134% 7.9, আগে এটা লিখতে পারি কিনা বলো। এক্স এর y% আর y এর x% প্রথমেই বলেছি একই হয়, তাহলে তুমি কি এটা লিখতে পারো 7.9% এর 134 আর 134% এর 7.9 একই কি একই নয়? একই স্যার। হ্যাঁ স্যার একই। মাইনাস এবার 34% এর
7.9 লিখতে পারি কিনা বলো, ইয়েস অর নো? এই জায়গাটায় লিখতে পারি। কেন? কারণ 34 আর 79 গুণ করলে যা হবে 0.1 ঘর আগে বসবে। এখানে তুমি 34 আর 79 গুণ করার পর 0.1 ঘর আগে বসবে। তাহলে আমি লিখতে পারি কি পারি না? কেন 7.9 এ নিয়ে গেলাম না, আগেরটা 7.9 বেস আছে, এটাও 7.9 যদি বেস রাখি তাহলে আমি এদের মধ্যে বিয়োগ ইজিলি করতে পারবো, ইজিলি বিয়োগ করতে পারবো। দুজনের বেস যদি সেম থাকে ইজিলি পার্সেন্টেজ বিয়োগ করতে পারি। এবার প্রথমটা আছে 134% এর, পরেরটা আছে 34%, তাহলে 134% থেকে 34% বাদ দিলে কত হবে? 100। কোন একটা নাম্বারের 100% মানে নাম্বারটাই তো। হ্যাঁ স্যার 100। কোন একটা নাম্বারের 100% মানে কি বুঝি? ওই সংখ্যা। 5 এর 100% মানে কি? কোন একটা সংখ্যার 100% মানে ওই সংখ্যা। কেন? তার কারণ কি? কারণ আমরা লিখি 7.9 ইন্টু 100% মানে 100/100, কেটে গেল 7.9ই হবে। তাহলে তোমার এটার আনসার হবে 7। এবার বলো কি বুঝতে পারো? এটা আমি এখন প্রথম তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু এইটা যখন তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করবে দেখেই বুঝে যাবে যে এটা এই আনসার হবে, দেখেই বুঝে যাবে। শুধু একটু প্র্যাকটিস বাড়াতে হবে। পর থেকে বুঝেছো কনফার্ম করো। আর একটা অঙ্ক করবো আজকে, পর থেকে এই পর্যন্ত বুঝেছো কনফার্ম করো। স্যার লাস্ট লাইনটা একটু বলবেন। 179 মানে সেক্ষেত্রে আপনি দশমিকটা মানে ই করলেন না। 7.9 79 নয়, বেসটা 7.9 ছিল, দেখো 7.9 ওটা 100 7.9, বেসটা 7.9 ছিল এখানে। এবার যে কোনো নাম্বারের 100% মানে কি ওই নাম্বারটাই তো। হ্যাঁ স্যার, ওই জন্য 7.9 অ্যান্সার হচ্ছে। আজকে লাস্ট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। স্যার হ্যালো বলো। স্যার ওখানে 7.9 এ যে স্যার দশমিকটা আছে, দশমিকটা উঠে স্যার নিচে 10 বসতে পারতো, ওইটা হলো না কেন? কোনটা বলছো বলো? ওই দশমিক উঠে গেলে তো স্যার নিচে 10 বসে না? কোন জায়গাটা? সেই জায়গাটা বলো। ওই যে 7 লাস্ট অঙ্কে লাস্ট লাইনে 7.9 100 ইনটু 100 যেটা আছে 100/100 শেষের হ্যাঁ 100/100 100 কেটে গেল। না স্যার এই যে 7.9 যেটা আছে, হ্যাঁ সেটা তুমি 79/10 লিখতে পারো। হ্যাঁ লিখতে পারো। ওটাই স্যার। অপশন কেমন দিয়েছে সেটা দেখবে না, 7.9 আছে। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝছি। এটা লাস্ট অঙ্ক করে দাও তাড়াতাড়ি। 35% এর 25% এর 4/5 এর 850 কত হবে? এটার আনসার আই থিঙ্ক ঠিক আছে। যারা এই ব্যাচে জয়েন করবে 8 তারিখ থেকে 10 তারিখ জয়েন করার টাইম, 50 জনের সিট থাকবে। 50 জনকে আমি এই ব্যাচে নেব। 50 অনলি 50। 45% এর 25% এর 4/5 এর 850। সবার প্রথমে 45% মানে কি বোঝো? 45/100। আচ্ছা 25% মানে কি বোঝো? ডিরেক্ট ভগ্নাংশে কি জানো? 1/4। 1/4 একদম। 4 কেটে গেল। 100 কাটতে না বলেছি আমি সব সময়, 100 শূন্য কাটতে পারো, কিন্তু এমনি কাটবে না। আর কি কাটবে? 5 কে কাটো। 5 17 85। এই পর্যন্ত বুঝে গেছো? আর কাটবে না, একদম কাটবে না। নিচে 10 থাকুক। 17 আর 45 গুণ করো। 17 45 গুণ করলে কত হয়? 17 5 85, 85 5 হাতে 8, 17 4 68 আর 76। নিচে 10 আছে মানে 0.1 ঘর আগে হবে, 76.5। এই জন্যই আমি বলি নিচে 10 100 শূন্য থাকলে কাটো, কিন্তু এমনি কাটবে না। 10 রাখলে এইটাই সুবিধা, 0.1 ঘর আগে সরিয়ে দেবো। কিন্তু তুমি যদি 5 দিয়ে কাটতে, 2 দিয়ে কাটতে, তাহলে না তোমার ক্যালকুলেশন আরো বেশি টাইম লাগবে। তুমি বুঝাতে পারলাম? প্রত্যেকে? হ্যাঁ স্যার। চলো আজকে এই পর্যন্ত, ভালো থেকো। রেকর্ডিং ক্লাস আমি ইউটিউবে দিয়ে দেবো। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার এইটা অ্যাডমিশনটা 50 জনের কিভাবে সিলেক্ট হবে স্যার? 50 জন যে প্রথম পেমেন্ট করবে, যে প্রথম জয়েন করবে,
8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। গুগল পে ফোন পে নাম্বার একই নাম্বার আছে 9875 এই নাম্বারটা, যে নাম্বারটা আমার অ্যাডমিনে আছে জানো, 9875435060 EMS একাডেমির নামেই আছে ব্যাংক অ্যাকাউন্ট। তো তুমি এইটাতে গুগল পে ফোন পে যে পেমেন্ট করবে নিজের নাম দেবে, মেল আইডি দেবে, আর হচ্ছে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হবে সেটা পাঠাবে। আজ থেকে 10 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। প্রথম থেকে যারা পরপর করে যাবে সেরকম 50 জনকে আমি নিয়ে নেবো। যখনই ব্যাচ ফিল আপ হয়ে যাবে বলে দেবো এই ব্যাচে আর নেওয়া যাবে। ওকে স্যার, আমি তো মানে অ্যাডভান্স ব্যাচ আপনার আছি। ওই আমি কি বললাম, আমার যত ব্যাচ আছে প্রাইমারি, অ্যাডভান্স, পিএসসি, আদার যত ব্যাচ আছে তার সাথে এই ব্যাচের কোনো সম্পর্ক নেই। তুমি যেখানে যা করো, তুমি যদি মনে করো স্যার আমি অমুক ব্যাচে পড়ি, এখানে আমি 2 টাকা পেমেন্ট করব, 1 টাকা পেমেন্ট করব, এই ক্লাসটা করতে চাই, তুমি তাই করতে পারো। আমি এখানে বললাম কি সিরিয়াস স্টুডেন্ট চাই, 1 থেকে 300 টাকা পেমেন্ট, যে যা পারবে, যার যা সামর্থ্য তাই করবে। টাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় এই ব্যাচে। এই ব্যাচে ইম্পর্টেন্ট সিরিয়াস স্টুডেন্ট। যে স্টুডেন্ট সিরিয়াসলি পড়বে না, পরের মাসে সে যদি 300 টাকাও পেমেন্ট করে, তাকে আমি পরের মাসে বিদায় দিয়ে অন্য 10 জনকে দেব। বুঝতে পারলাম? ঠিক আছে। আজ থেকে অ্যাডমিশন শুরু 10 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে। নেক্সট ক্লাস রবিবার। হ্যাঁ স্যার, বললাম জিডির জন্য কি বলো। স্যার, জিডি এসএসসি জিডির জন্য কি পার্সোনাল কোনো ব্যাচ আছে?